সবাই কেমন আছিস? আশা করছি সবাই ভালো আছিস। তোদের সবাইকে তোদের প্রিয় চ্যানেল বিজ্ঞান শিক্ষাতে স্বাগতম। আজকে আমি তোদের ক্লাস 10-এর নতুন একটা টেস্ট পেপার নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে এবিটিএ টেস্ট পেপারের গণিত টেস্ট পেপার নিয়ে আলোচনা করব এবং এটা হবে 94 পেজ। তোরা সবাই তোদের এবিটিএ টেস্ট পেপারের 94 পেজ বের করবি এবং এই ভিডিওতে আমি 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে ওইগুলো সলভ করে দেবো। যাই হোক, তোরা ভিডিও মোটামুটি 2 ঘন্টার কাছাকাছি লম্বা হবে, অথবা 1.5 ঘন্টা হতে পারে। তোরা সবাই মন দিয়ে দেখবি, আর দেখলে আশা করছি আর তোদের বাড়িতে প্র্যাকটিস না করলেও হবে, একবার দেখলেই তোরা পারবি করতে। যাই হোক, আমি শুরু করছি তাহলে। তোরা তোদের এবিটিএ টেস্ট পেপারের 94 পেজ বের কর এবং ম্যাথমেটিক্স যেখানটাতে লেখা রয়েছে সেটা বের কর। প্রথম 1 নম্বরে বলছে যে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে কোনটি বেশি লাভজনক। তাহলে নির্দিষ্ট সুদের হার এবং নির্দিষ্ট সময়ে টাকা জমানোর ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদ সব থেকে বেশি লাভজনক হয়। কারণ চক্রবৃদ্ধি সুদে কি হয়, 1 বছর পরে যে সুদটা পাওয়া যায় কোনো টাকার, সেই টাকাটার সঙ্গে সুদ আসল যুক্ত হয়। ওই সুদ আসলের পরে নেক্সট ইয়ারে গিয়ে কি হয়, আবার নেক্সট ইয়ারে সেই সুদ আসলের উপর গিয়ে সুদ পায়। যেমন মনে কর তোর কাছে 100 টাকা কি আছে, মূলধন আছে। এইবার এই 100 টাকার কি হলো, 100 টাকার মনে কর 5% হারে সুদ দিচ্ছে বছরে। তাহলে নেক্সট ইয়ার তোর সুদ আসল কত হবে, 105 টাকা। তার পরের বছরে তোর সুদ আসল এই 105 টাকার উপরে পড়বে। তার পরের বছরে যে সুদটা পাবি সেই সুদটা এই 105 টাকার উপরে পড়বে, যার কারণে চক্রবৃদ্ধি সুদে কি হয়ে যায়, সরল সুদের থেকে বেশি টাকা প্রফিট হয়। আর সরল সুদের ক্ষেত্রে কি হতো, প্রথম বছরেও 100 টাকার মানে যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালের উপর সুদ হতো। আবার নেক্সট দ্বিতীয়তম বছরেও কি হতো, এই তোর যা ক্যাপিটাল সেই ক্যাপিটালের উপরেই সুদ হতো। যার কারণে চক্রবৃদ্ধি সুদ কি হয়, চক্রবৃদ্ধি সুদ বেশি হয় সরল সুদের থেকে। যেহেতু চক্রবৃদ্ধি সুদে প্রত্যেক বছর কি হয়, প্রত্যেক বছর সুদের সঙ্গে আসল যুক্ত হয়ে যে সুদ আসল হয়, সেই সুদ আসলের উপরে সুদ আসে, যার কারণে চক্রবৃদ্ধি সুদ বেশি হয়। যাক, তারপরে বলেছে যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, বাস্তব ও সমান হলে আমরা কি জানি, আমরা জানি বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাই তো। দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তার বীজদ্বয় যদি সমান হয় এবং কি হয়, বাস্তব হয়, তাহলে এই সূত্রটা বা এই শর্তটা মেনে চলে। কি জানে, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে বি স্কোয়ার সমান সমান 4ac লিখতে পারি। তোদের এখানটাতে উত্তরে কি আছে, আচ্ছা এখানে রয়েছে এসি। এসি সমান সমান কি হবে, তাহলে এসি সমান সমান বি স্কোয়ার বাই 4। তাহলে এটা কত দাগে আছে, এসি সমান সমান বি স্কোয়ার বাই 4, সি দাগে আছে। তাহলে সি দাগ উত্তর হবে, ঠিক আছে। তারপরে দেখ বলেছে যে অবিন্যস্ত রাশি তত্ত্বকে মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজালে তাদের মধ্যমানের গড়কে কি বলা হবে। দেখ, তোর কাছে মনে কর কতগুলো তথ্য দেওয়া আছে, মনে কর 5, 8, 3, 2, 9 এরকমের মনে কর 5খানা তথ্য দেওয়া রয়েছে, ঠিক আছে। এই 5খানা তথ্যকে তুই কি করলি, মানের ঊর্ধ্বক্রমে সাজালি বা অধক্রমেও সাজাতে পারিস। আমি মনে কর ঊর্ধ্বক্রমে সাজালাম, কি লিখলাম 2, 3, 5, 8, 9। এইবার মনে কর আরেকটাও সংখ্যা দেওয়া আছে, আরেকটা মনে কর 10 আছে, তাহলে লাস্টে কি হবে, 10 হবে। এইবার এই যে তথ্য ওরা বলেছে এই ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানোর পরে মাঝে যে দুটো সংখ্যা হবে, সেই দুটো সংখ্যার গড়কে কি বলা হবে, সেই দুটো সংখ্যার গড়কে কি বলা হয়, মধ্যক বলা হয়। আমরা মধ্যক বের করার সময় এই পদ্ধতি কি করি, এই পদ্ধতি অবলম্বন করি। মধ্যক বের করতে কি করা হয়, যে তথ্যগুলো দেওয়া থাকে সেই তথ্যগুলোকে তাদের মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানোর পরে মাঝে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা, অথবা মাঝে যদি দুটো সংখ্যা থাকে সেই দুটো সংখ্যার গড় হবে মধ্যক, ঠিক আছে। এটাই আমরা জানি। তাহলে কি হবে, মধ্যক উত্তর দিতে হবে। এবার বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:1
125 যদি হয়, তাহলে ঘনক মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই সমান, এই জিনিসটা হলো ঘনক। ঠিক আছে, এই জিনিসটা হলো ঘনক 3D। তাহলে ঘনকের শর্ত কি, এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই উচ্চতা, এই তিনটে জিনিসই সমান। তাহলে এই ঘনকের আয়তন কি হবে, আয়তনের সূত্র হবে এ কিউব। এ মানে কি, বাহু, বাহুকে এ দিয়ে প্রকাশ করেছি, এ কিউবই তো ঘনকের আয়তন হবে। এবার ওরা বলেছে দুখানা ঘনক নিয়েছে, সেই দুখানা ঘনকের আয়তনের অনুপাত দেওয়া রয়েছে। মনে কর 1 নম্বর ঘনককে A1 নাম দিলাম, 2 নম্বর ঘনককে A2 নাম দিলাম। তাহলে এদের দুইজনের আয়তনের অনুপাত 8:125 রয়েছে। তাহলে 8/125 আমরা লিখতে পারি। এই 8/25কে আমরা 2 কিউব বাই 5 কিউব এইভাবেও লিখতে পারি, এভাবে লিখতে পারি তো। তাহলে দেখ, আমরা এই A1/A2 কে তার হোল কিউব এবং 2/3 কে তার হোল কিউব হিসেবে লিখতে পারি। দুই পাশের থেকে কিউব উঠে গেলে A1/A2 = 2/3 হচ্ছে। আচ্ছা, আমরা দেখে নিই অঙ্কে কি বলেছে, কিসের মান বের করতে বলেছে। এবার অঙ্কে বলেছে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত A1/A2, অর্থাৎ বাহুর অনুপাত কিন্তু বলেনি। বাহুর অনুপাত কত হচ্ছে, 2:3 হচ্ছে। ওরা বলেছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, এই যে ঘনকটা আমরা এখানে এঁকেছিলাম, এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হলো যে কটা তল রয়েছে সেই কটা তলের ক্ষেত্রফলের যোগফল। আমরা জানি ঘনকের কটা তল, একটা, দুটো, পিছনে একটা, তিনটে, চারটে, পাঁচটা, ছটা তল। 6 গুণ কি হবে, একটা তলের ক্ষেত্রফল। আর ঘনকের একটা তলের ক্ষেত্রফল কত হয়, 6a²। একটা তলের ক্ষেত্রফল কি হয়, এই একটা তলের ক্ষেত্রফল কি হবে, a² হবে, তাই তো। তাহলে কি হবে, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a²। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এইখান থেকে দেখ কি করতে পারি আমরা, কি তাহলে প্রথম যে ঘনকটা রয়েছে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, 6a তার হোল স্কয়ার। দ্বিতীয় যে ঘনকটা রয়েছে তার ক্ষেত্রফল কি হবে, 6a2 তার হোল স্কয়ার হবে তো। আচ্ছা, এইবার দেখ এইখানটাতে কি রয়েছে, এইখানটাতে অনুপাত দেওয়া রয়েছে। এইখানটাতে কি দেওয়া রয়েছে, অনুপাত দেওয়া রয়েছে। কার, A1 আর A2 এর অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমরা যদি এইখানটাতে 6 গুণও করি এই অনুপাতের সঙ্গে, 6 যদি গুণও করি তাহলেও আমাদের কোনোই লাভ হচ্ছে না। কেন, কেটে যাবে দুটো, তাই না, অনুপাতে কি হয়ে যাবে, কেটে যাবে। আর এই পাশে 6 গুণ করেছে কি জন্য, কারণ আমরা জানি সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে করতে হলে কি করতে হয়, 6 দিয়ে গুণ করতে হয়। তার জন্য আমরা কি করলাম, মনে কর উভয় পাশে কি করলাম, 6 দিয়ে গুণ করলাম, আর উভয় পাশে কি করলাম, প্রথমে বর্গ করলাম। আচ্ছা, এটুকু বাদ দে। প্রথমে কি করলাম, এইভাবে দেখ, প্রথমে কি করলাম, প্রথমে মনে কর এই দুই পাশে উভয় পাশে বর্গ করলাম, 1a² তার স্কয়ার। তাহলে এটা কি হবে, 2 এর স্কয়ার করলে কি হবে, 4 হবে, আর 3 এর স্কয়ার করলে কত হবে, 3 3 9 হবে। এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি, 6a²। তাহলে উভয় পাশে কি করব, 6 দিয়ে গুণ করব, 6a1 তার স্কয়ার, 6a2 তার স্কয়ার। আর এইখানটাতে যেহেতু অনুপাত দেওয়া রয়েছে, 6 দিয়ে গুণ করলেও যা হবে, গুণ না করলেও তাই হবে। কারণ কি, 6 তো কেটেই যাবে, এই 6 আর এই 6 তো কেটেই যাবে, অনুপাত যেহেতু রয়েছে। তাহলে 4:2। আচ্ছা, তাহলে 6a² এটা কি, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর 6a2² এটা কি, সেকেন্ড ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এটা কি হবে, প্রথম ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, আর তারপরটা কি হবে, দ্বিতীয় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে, 4/9, অর্থাৎ 4:9 হচ্ছে। তাহলে এখানে কোথাও আছে 4:, আচ্ছা এটা 3 নয়, এটা হবে 5, এটা হবে 5, এখানে 3 লিখে ফেলেছি, এটা হবে কি 5 হবে, ঠিক আছে, এটা হবে 5, এটা হবে, তাহলে 5 5 কি হবে, 25 হবে। তাহলে 5 5 কি হবে, 25 হবে। তাহলে 4:5 কি হবে, 4:25 কি হবে, উত্তর হবে। ঠিক আছে, 4:25 কোথায় আছে, বি দাগে আছে, তাহলে কি হবে, বি দাগ উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখ বলেছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। অন্তঃস্পর্শ মানে কি, ভিতরে স্পর্শ করেছে। মনে কর এইখানটাতে একটা বৃত্ত রয়েছে,
আর আরেকটা বৃত্ত এই বৃত্তের ভিতরে রয়েছে, যেই বৃত্তটা কি করেছে, স্পর্শ করেছে, এরকমের করে স্পর্শ করেছে, ঠিক আছে, যেটাকে বলা হয় অন্তঃস্পর্শ। আরেকটা আছে কি বহিঃস্পর্শ, যখন দুটো বৃত্ত কি হয়, যখন দুটো বৃত্ত বাইরের থেকে স্পর্শ করে, যখন দুটো বৃত্ত কি করে, বাইরের থেকে স্পর্শ করে। এই যে এটা একটা, এই এই এটা মনে করো O1 আর এটা মনে করো O2, তাহলে এই O1 O2 এই দুটো বৃত্ত বাইরের থেকে স্পর্শ করেছে। আর এই বৃত্তটা এখানে একটা বৃত্ত, এটা মনে কর, এটার কেন্দ্র মনে করো O1 আর এটার কেন্দ্র মনে করো O2, এই O1 আর এই O2 বৃত্ত ভিতরের থেকে স্পর্শ করেছে। ভিতরের থেকে স্পর্শ করার অর্থ হলো কি করা, অন্তঃস্পর্শ, আর এটা কি বহিঃস্পর্শ। এইবার বলেছে যে অন্তঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে। সাধারণ স্পর্শক মানে কি, যেই স্পর্শক মানে কি, এই বৃত্তের যে কোনো একটা বিন্দুর উপর দিয়ে যদি আমরা একটা স্পর্শ করে একটা রেখা চলে যাই, তখন সেটাকে স্পর্শক বলা হয়। তাহলে এই বৃত্তের স্পর্শক কি হবে, এই বৃত্তের যে কোনো একটা বিন্দুকে টাচ করে একটা রেখা চলে যাবে, সেটাই তো স্পর্শক হবে। তাহলে এই দুইজনের সাধারণ স্পর্শক মানে কি, যেই স্পর্শকটা এই O1 বৃত্তের আছে সেই স্পর্শকটাও এই O2 বৃত্তের রয়েছে। তাহলে দেখ এইখানটাতে আমরা একটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টকে টাচ করে একটা রেখা চলে যাচ্ছে, যেই রেখাটা কি হচ্ছে, এই বৃত্তের যেই রেখাটা কি হচ্ছে, এই O1 বৃত্তেরও স্পর্শ করছে, O2 বৃত্তেরও স্পর্শ করছে। আর আমরা এই সাধারণ স্পর্শক একটাই পাচ্ছি যখন বৃত্ত অন্তঃস্পর্শ করছে। তাহলে উত্তর কি হবে, তাহলে উত্তর হবে একটি অন্তঃস্পর্শক পাওয়া যাবে, একটি। আর যদি বৃত্ত দুটো বহিঃস্পর্শ করতো তাহলে কটা স্পর্শক পাওয়া যেত, এরকমেরও প্রশ্ন আসতে পারে। যদি বহিঃস্পর্শ করতো তাহলে কটা স্পর্শক, তাহলে বহিঃস্পর্শ করলে দেখ এই মাঝ বরাবর কি আছে, মাঝ বরাবর একটা স্পর্শক পাওয়া যাচ্ছে, এই O1 O2 বৃত্তের মাঝ বরাবর একটা স্পর্শক পাওয়া যাচ্ছে। আবার দেখ এই O1 আর O2 বৃত্তের আমরা যদি কি করি, এরকমের করে একটা স্পর্শক করি, তাহলে এটাও তো এই O1 O2 বৃত্তের স্পর্শ করছে। আবার যদি আমরা কি করি, এখান থেকেও একটা স্পর্শক এরকম করে টেনে দিই, তাহলে ওটাও তো কি হয়ে যাচ্ছে, স্পর্শ করছে। তাহলে যখন বহিঃস্পর্শ করে তখন কিন্তু তিনখানা কমন স্পর্শক পাওয়া যায়, আর যখন অন্তঃস্পর্শ করে তখন কি একটাই পাওয়া যায়। তাহলে বহিঃস্পর্শকের ক্ষেত্রে কটা হবে, তিনটে, দুটোই কিন্তু মনে রাখিস, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে ঘিঞ্জি হয়ে গেছে, আমি একটু মুছে দিচ্ছি, ঠিক আছে, ঘিঞ্জি হয়ে গেছে, মুছে দিচ্ছি। এর পরের প্রশ্নটা তোরা নিজেরা করার চেষ্টা কর। পরের প্রশ্নটা দেখ, দেখে নিজেরা করার চেষ্টা কর। কি বলেছে, বলেছে যে cos থিটা বাই 1 মাইনাস cos স্কয়ার থিটা। ছয় দাগে কি বলেছে, cos থিটা বাই রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটার মান কত হবে। তাহলে cos থিটাকে cos থিটায় লিখলাম, আর 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে কি হবে, রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, sin স্কয়ার থিটা, রুট ওভার sin স্কয়ার থিটা, তাই তো। তাই আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি, sin স্কয়ার থিটা, তাহলে রুট ওভার, উপরে রুট রয়েছে, তাহলে রুট ওভার sin স্কয়ার থিটা, তাহলে কি হবে, এই স্কয়ার আর এই রুট কেটে যাবে, তাহলে cos থিটা বাই sin থিটা, cos থিটা বাই sin থিটা কার মান, cot এর মান, cot থিটার মান হবে। তাহলে cot থিটা যেখানে উত্তর আছে সেটাই উত্তর হবে, তাহলে এ উত্তর হবে, তাহলে উত্তর কত হবে, এ হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলেছে যে 2 দাগে দেখ, 180 টাকার 1 বছরের সুদ আসল 198 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে 180 টাকায় 180 টাকা তুই মনে কর জমা রেখেছিস, সেই টাকাটা 1 বছর পরে গিয়ে 198 টাকা হয়ে গেছে, তাহলে কি হলো, তোর 18 টাকা লাভ হচ্ছে। এই 18 টাকাটা কিসের জন্য লাভ হচ্ছে, সুদ দিয়েছে তার জন্য লাভ হচ্ছে। তাহলে তাহলে সুদের মান কত হবে, সুদ কত হবে, সুদ হবে 198 মাইনাস 180 সমান সমান 18 টাকা। আচ্ছা, এরপরে কি আছে, সময় কত আছে, সময় t সমান সমান 1 বছর দেওয়া রয়েছে, আর এর মান কি করতে হবে, বের করতে হবে। আর p কত দেওয়া রয়েছে, p মানে প্রিন্সিপাল বা মূলধন কত দেওয়া রয়েছে, মূলধন দেওয়া রয়েছে 180 টাকা। তাহলে এইবার বের করে ফেলো, আমরা কি জানি i সমান সমান p আর t বাই 100, এই সূত্র দিতে হবে। i এর মান কত,
আয়ের মান কত দাঁড়াইছে, আয় সুদ কত পেয়েছি 18 টাকা। আচ্ছা, পি এর মান কত 180 টাকা। আর এর মান বের করতে হবে, টি এর মান 1 বছর বাই 100, তাহলে কত হচ্ছে 118 গুণ 100 বাই 180, 0 0 কেটে গেল, 18 18 কেটে গেল, তাহলে আর এর মান কত হচ্ছে 10, তাহলে কত হবে 10% উত্তর হবে। তাহলে আর সমান কত হবে 10% উত্তর হবে, 10% উত্তর হবে। এরপরে বলেছে যে 2 দাগে দেখ, এরপরে 2 দাগে কি বলেছে, 2 দাগে বলেছে যে পি এর মান কত হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা দেখ প্রশ্নটা একটুখানি, পি মাইনাস 3x² প্লাস 5x প্লাস 10 সমান সমান 0। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ কাকে বলে, যখন কোন একটা সমীকরণের মধ্যে যে চলকটা থাকবে সেই চলকের ঘাত 2 হবে, তাই তো। তাহলে এই যে সমীকরণ, এই সমীকরণে দ্বিঘাত হতে হলে এই যে x যে চলটা রয়েছে সেই চলকের মান কি হতে হবে, এই 2 থাকতে হবে, তাই তো। এই 2 কি থাকতে হবে, এই 2 যদি না থাকে, এই x² এর মাথায় মানে x এর মাথায় যদি 2 না থাকে, তবে কি হয়ে যাবে, এই সমীকরণটাই দেখ আর x এর কোথাও কি নেই, 2 নেই, x এর মাথায় x এর পাওয়ার কি নেই, 2 নেই। তাহলে আমরা যদি এই টার্মটাকে 0 বানিয়ে দিতে পারি, তাহলে কি হয়ে যাবে, এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের থেকে বাদ হয়ে যাবে। তাহলে এই টার্মটাকে 0 বানাতে হলে কি করতে হবে, দেখ p মাইনাস 3, তাহলে পি এর মান যদি 3 হয়, কি হয় +3 হয়, তাহলে +3 আর -3 যোগ করলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর শূন্যর সঙ্গে যদি আমরা x² গুণ করি তাহলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই টার্মটা যদি 0 হয়ে যায়, এই টার্মটা যদি 0 হয়ে যায়, তাহলে কি, তাহলে দেখ এই যে টার্মটা রয়েছে এই টার্মের কোথাও কি নেই, যে চলটা রয়েছে চলের মাথায় কোথাও স্কয়ার নেই, তাহলে এই টোটাল সমীকরণটা কি হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ হবে না, তাই তো, সেটাই তো বলেছে। তাহলে তোদের কি লিখতে হবে, তাহলে পি এর মান কত হবে, পি এর মান হবে +3, পি এর মান কত হবে +3, এই লজিকটা তোদের লিখতে হবে। তাহলে কি লজিক লিখবি, লিখবি যে দ্বিঘাত সমীকরণ তখনই এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না যখন কি হবে, যখন এই যে টার্ম পি মাইনাস 3 তার স্কয়ার, এটার মান কি হয়ে যাবে, এটার মান হয়ে যাবে 0, এটার মান কত হয়ে যাবে 0 হয়ে যাবে, এরকম হয়ে যাবে পি মাইনাস 3 তার x² সমান সমান 0 হবে। অতএব দুটো জিনিসের গুণফল, তাহলে পি মাইনাস 3 সমান সমান 0 বা x² সমান সমান 0 হবে। তাহলে পি এর মান কত হবে, পি এর মান হবে 3, এই জিনিসটা তোদের বের করতে হবে। তাহলে পি এর মান 3 হয়ে গেলেই এই টার্মটা কি হয়ে যাবে না, দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পেরেছিস তাহলে। আচ্ছা এরপরে কি আছে, এরপরে 3 দাগ দেখ, এরপরে 3 দাগ দেখ, 3 দাগে কি বলেছে, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা, 50 ডিগ্রি মাইনাস থিটা। আচ্ছা এইবার এইবার এটার মান কত আমাদের সেটা বের করতে বলেছে। আমরা একটা জিনিস জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা, এরকমের একটা সূত্র তো আমরা জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কস থিটা। তাহলে আমরা যদি এই সাইনটাকে এই টার্মের মতো লিখতে পারি, তাহলে আমরা একটা আশার আলো দেখতে পাই, তাই তো। আচ্ছা দেখ আমি ওইভাবে করি, দেখ কস কি আছে 40 ডিগ্রি প্লাস থিটা সমান সমান সাইনকে এর মতো করে লিখি, সাইনকে কি করব, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা লিখলাম, এর মতো করে লিখলাম। আচ্ছা এইবার এইখানটাতে আমরা কি লিখলাম 90 ডিগ্রি মাইনাস থিটা, কিন্তু এখানটাতে কত রয়েছে 50 ডিগ্রি মাইনাস থিটা, এখানটাতে কি রয়েছে 50 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে আমি কি এক্সট্রা 40 ডিগ্রি এখানটাতে লিখেছি, তাহলে সেই এক্সট্রা 40 ডিগ্রিকে কি করবো, বাদ দিয়ে দেবো, এক্সট্রা 40 ডিগ্রিকে বাদ দিয়ে দেবো, দিতে পারি এরকম করে। আচ্ছা এরপরে দেখ তাহলে cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন, সাইন কি করবো 90 ডিগ্রি, এই দুই জায়গার থেকে মাইনাস কমন নিয়ে নিলাম, নিলে কি হবে থিটা প্লাস 40 ডিগ্রি, হয়ে গেল, এরকমের হয়ে গেল।
আচ্ছা, এবারে দেখ কজ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন, আচ্ছা সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস এই টোটালটাই তো থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস এই টোটালটা, তাহলে কি হবে কজ এই টোটালটা হবে, তাহলে কি হবে কজ 40 ডিগ্রি প্লাস থিটা হবে। আচ্ছা দেখ এইখানটাতে প্লাস কস 40 ডিগ্রি প্লাস থিটা আর এখানে মাইনাস, তাহলে কি হবে এই দুটো কেটে যাবে, কেটে গেলে কি হবে শূন্য হবে, তাহলে এটাই উত্তর, শূন্য হবে উত্তর। বুঝতে পেরেছিস? তোদের কিন্তু এরকমের করে তবেই উত্তর দিতে হবে, আন্দাজে দিলে কিন্তু হবে না। আচ্ছা, দুটি সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয় সমানুপাতি হয়, এটা তো তোরা এমনিতেই করেছিস জ্যামিতিতে, তাহলে কি হবে সমানুপাতি হবে, এটা করে দেখানোর কিছু নেই। এবার 5 দাগ দেখ, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন। আচ্ছা 5 দাগে কি বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, লম্ব বৃত্তাকার চোঙটা কেমন, চোঙটা হলো এরকমের দেখতে হয়, তাই তো এটাই হলো চোঙ। এবার বলেছে এই লম্ব বৃত্তাকার চোঙের আয়তন দিয়ে দিয়েছে, এর আয়তনকে কি দিয়ে প্রকাশ করেছে, আয়তনকে ভি দিয়ে প্রকাশ করেছে, কি দিয়ে প্রকাশ করেছে, ভি দিয়ে প্রকাশ করেছে। এবার আমরা অলরেডি আয়তন কত কোন চোঙের সেটা জানি, আয়তন কত আমরা কি জানি, লম্ব বৃত্তাকার চোঙের কি বের করতে হবে উচ্চতা, লম্ব বৃত্তাকার চোঙের কি, তাহলে পাই আর স্কয়ার গুণ কি হবে এইচটা কি, এই চোঙ কতটা বড় অর্থাৎ কতটা লম্বা উচ্চতা, আর আরটা কি, আরটা হলো এই চোঙের, এই চোঙ দেখতে পাচ্ছিস তো, এই যে চোঙ যে গোল আকার একটা অংশ নিয়ে গঠিত, সেই গোলাকার যে ডিস্ক নিয়ে গঠিত, সেই ডিস্কের যে কি হবে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হলো আর। এবার ওরা কিসের মান বের করতে বলেছে, এই চোঙের উচ্চতা সমান কত হবে, তাহলে আমরা কি করব, উচ্চতা সমান তাহলে কি এইচ সমান কি হবে ভি বাই পাই আর স্কয়ার, এটাই হবে উত্তর, ভি বাই পাই আর স্কয়ার, এটাই হবে। সোজা জিনিস, খুব সোজা একটা প্রশ্ন দিয়েছে। আচ্ছা এরপরে 6 দাগে দেখ কি বলেছে, 6 দাগে বলেছে যে, কোথায় গেল, আচ্ছা 6 দাগে বলেছে যে কতগুলো সংখ্যা দেওয়া আছে তার গড় মান দেওয়া রয়েছে, গড় সমান কি দেওয়া রয়েছে 13 দেওয়া রয়েছে। তাহলে আমরা গড়ের সূত্র কি জানি, গড়ের সূত্র জানি, যেই কটা সংখ্যা বা যে কটা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের সবার সমষ্টিকে যদি যতগুলো তথ্য রয়েছে সেই তথ্যের সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলেই গড় পেয়ে যাব। তাহলে আমরা গড় সমান কি জানি, গড় সমান জানি তথ্যের সমষ্টি বাই কি হবে তথ্যের পরিসংখ্যা, মানে কতগুলো সংখ্যা রয়েছে। তাহলে আমরা ওইখানটাতে ওরা গড়ের মান কত দিয়েছে 13 দিয়েছে, তাহলে 13 লিখে দিলাম। আচ্ছা তথ্য কতগুলো রয়েছে, তথ্য সেই তথ্যগুলোকে আমি পরপর করে যোগ করে দেব, তথ্য কোথায় গেল, আচ্ছা তথ্য কত আছে 6 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস 12, আচ্ছা এটা একটুখানি মুছতে হবে, ঠিক আছে। আচ্ছা প্লাস কত, প্লাস 12 প্লাস 14 প্লাস 30 প্লাস 24, তাহলে কতগুলো সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9, 9খানা সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10টা, এখানটাতে একটা কম হয়ে গেল কি করে, 1 2 3 4 5 6 7 8 9টা হচ্ছে আমার। আচ্ছা তাহলে 6 প্লাস 8 প্লাস 9 প্লাস এক্স প্লাস 2 প্লাস এক্স প্লাস 4 প্লাস 12 প্লাস 14 প্লাস, আচ্ছা 14 প্লাস 17 লেখা হয়নি, তাহলে আর কি হবে 17 হবে, ঠিক আছে। তাহলে সবগুলো যোগ করো, যোগ করে কি করতে হবে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 10 দিয়ে যদি ভাগ করে দিই 10 কি হবে এই পাশে চলে যাবে, 30-এর সঙ্গে গুণ হয়, 13-এর সঙ্গে গুণ করে দিলে কত হবে 130 হবে। সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে করে 28 6 14 14 আর 2 কত হয় 14 আর 2 16 16 আর 9 25 25 আর 4 25 আর 4 29 29 আর 10 39 41 আর 10 51 55 55 আর 30 কত 85 85 85 আর 20 105 9 109 109 আর 10 109 আর 10 কত হয় 119 126 126 আর কত আছে দুখানা এক্স রয়েছে প্লাস 2x, আচ্ছা তাহলে 126 যদি এই পাশে চলে আসে কত হয়
130 বিয়োগ 126 তাহলে কত হচ্ছে 4 হচ্ছে, 4/2 সমান x, অতএব x সমান কি হচ্ছে 2 হচ্ছে, x সমান কত হচ্ছে 2 হচ্ছে। ঠিক আছে, তোরা একবার এই যোগটা নিজেরা করবি, যদি কোথাও মানে ক্যালকুলেশন মিস্টেকস হয় তাহলে কিন্তু প্রসিডিউরটা এরকমই করতে হবে। ঠিক আছে, যদি ক্যালকুলেশন কোথাও মিস্টেক হয়, পেন মিস্টেক হয়, এটা তোরা একটুখানি দেখে নিস। ঠিক আছে, আমার x সমান 2 হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখ 3 দাগে কি বলেছে। 3 দাগে বলেছে যে, কোথায় গেল 3 দাগ, আচ্ছা 3 দাগে বলেছে যে বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা। তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের কোনো কি হয় না, পার্থক্য হয় না, যদি না সেই চক্রবৃদ্ধি সুদটার পর্ব বর্তমান থাকে। তাই তো, এরা এখানটাতে পর্বের কথা বলেনি, তাহলে আমি কি করব, তাহলে ধরে নেব ওরা কি করেছে 1 বছরেরই চক্রবৃদ্ধি সুদ বের করেছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য হয় না, শূন্য হয়। তাহলে এরা মিথ্যে কথা বলেছে। বুঝতে পেরেছিস আমার কথা? আচ্ছা দেখ ভালো করে বস, আমি আবার বলছি, তোর কাছে মনে কর 100 টাকা রয়েছে, এই 100 টাকার 1 বছরের সুদ কত, 1 বছরের সরল সুদ কত হবে, মনে কর 5% হারে কি দেওয়া হচ্ছে, সুদ দেওয়া আছে, তাহলে 105 টাকা হবে। আচ্ছা 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, 105 টাকাই তো হবে, 105 টাকাই তো হবে, তাই না? বুঝতে পারলি না? চক্রবৃদ্ধি সুদ তো নেক্সট ইয়ারের থেকে চালু হবে, তাই না? 2 বছর মানে দ্বিতীয় বছরের থেকে, দ্বিতীয় বছরে গিয়ে কি হবে, এই 105 টাকার উপরে চক্রবৃদ্ধিতে সুদ পড়বে, আর দ্বিতীয় বছরে সরল সুদ কত হবে, এই যে তোর মূলধন ছিল সেই মূলধনের উপরে সুদ পড়বে। বুঝতে পেরেছিস? তার মানে কি 1 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে কোনো পার্থক্য হয় না, এই কথাটা আমাদের লিখতে হবে। তাহলে এটা মিথ্যে কথা বলেছে। আচ্ছা এবারে বলেছে যে x ও y ব্যস্ত ভেদে থাকলে x/y ধ্রুবক হবে। আচ্ছা আর জায়গা নেই, আমি একটুখানি মুছে দিই, তারপরে আবার করে দিচ্ছি। ঠিক আছে, তোরা কি করতে পারিস, এই মোছার যে জায়গাগুলো স্কিপ করে দিতে পারিস, বুঝলি? এই মুছে দেওয়ার জায়গাগুলো স্কিপ করে দিতে, যদি মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে, তাহলে স্কিপ করে দিবি এই জায়গাগুলো, এখানটাতে আমি মুছবো। আর আমি একটুখানি জোর বাড়িয়ে দেবো মানে যখন আপলোড দেবো 1.1 করে দেবো, যাতে করে তোদের সময় আরেকটুখানি বেঁচে যাবে। আর তোরা চাইলে কি করতে পারিস, 2 গুণ স্পিডেও দেখতে পারিস, কোনো সমস্যা নেই, তাড়াতাড়ি তাহলে রিভিশন হয়ে যাবে। আচ্ছা দেখ এরপরে কি বলেছে, কোথায় গেল, আচ্ছা x ও y ব্যস্ত ভেদে থাকলে x/y ধ্রুবক হবে। ব্যস্ত ভেদ, x আর y ব্যস্ত ভেদে থাকার অর্থ হলো x ব্যস্তানুপাতিক, তাহলে কি হবে, ব্যস্তানুপাতিক হলে 1/y হবে। এটাই তো ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত মানে কি উল্টো, x এর উল্টো হবে কে, y উল্টো হবে, তাই তো? তাহলে আমরা এটাকে কি করে লিখতে পারি, তাহলে এই y এর সঙ্গে গুণ হয়ে যাবে xy, আর সমান সমান যদি থাকে তাহলে কি হবে, ধ্রুবক হবে। এটাই তো হবে, কিন্তু ওরা বলেছে x/y সমান ধ্রুবক, তার মানে কি ওরা মিথ্যে কথা বলেছে, আচ্ছা তারপরে দেখ, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটি মাত্র সাধারণ স্পর্শক থাকবে। দুটি এক কেন্দ্রীয় বৃত্তের, এবার কিন্তু আলাদা প্রশ্নটা ভালো করে বোঝ। এক কেন্দ্রীয় বৃত্ত মানে কি, যার কেন্দ্র একই। এই একটা বৃত্ত, এই বৃত্তেতে কম্পাস রেখে আমি একটা বৃত্ত আঁকলাম, আবার এইখানটাতে কম্পাস রেখে আমি আরেকটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, তাহলে কম্পাসের ওই যে দ্বারা, সেই দ্বারা কি হলো না, সরল না, তখন সেই বৃত্তকে কি বলা হয়, এক কেন্দ্রীয় বৃত্ত বলা হয়। ঠিক আছে, তাহলে দুটো এক কেন্দ্রীয় বৃত্ত দেখেছিস কোথাও স্পর্শ করছে না পরস্পরকে, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত কোথাও কি করে না, স্পর্শ করে না। যদি স্পর্শ না করে তাহলে তাদের সাধারণ স্পর্শক থাকা সম্ভবই না। তাহলে এটাও মিথ্যে কথা বলেছে ওরা, দুটো এক কেন্দ্রীয় বৃত্ত যেহেতু কি করে না, স্পর্শ করে না, তার জন্য কি ওদের স্পর্শক থাকা সম্ভবই না, তাহলে এটাও মিথ্যা কথা। এবারে কি বলেছে, সাইন 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি 90 ডিগ্রি এর থেকে বেশি। আচ্ছা এটা তোরা কিভাবে করতে পারিস, সাইন 30 ডিগ্রি এর মান কত, হাফ,
আর 60 ডিগ্রি 0.5 1/√2 √3/2। আচ্ছা এটা হলো sin 30 আর 60 এর মান দেখ কত হয় 2, তাহলে 1 প্লাস তাহলে 1 প্লাস √3। আর sin 90 ডিগ্রি এর মান কত আমরা জানি, sin 90 ডিগ্রি এর মান কত 1, তাই তো। তাহলে √3 এর মান কত, √3 এর মান 1 প্লাস সামথিং, তাই তো 1 প্লাস সামথিং, এটাই তো আমরা জানি, বুঝতে পারলি। তাহলে এই 1 1 যোগ করলে 2 হচ্ছে, তাহলে এই 2 আর 2 কেটে যাচ্ছে, কিন্তু তাও আমাদের কিছু অবশিষ্ট থেকে যাচ্ছে। দেখ এই দুইজনের থেকে যদি আমরা কি করি, আমরা যদি এই দুইজনকে যোগ করি, এই পাশের একটা 1 আর এই পাশের 1 যদি যোগ করি, তাহলে 2 তো হচ্ছে, তার সঙ্গে আরো এক্সট্রা একটা জিনিস থেকে যাচ্ছে, আরো এক্সট্রা কিছু পয়েন্ট থেকে যাচ্ছে। তাহলে এই 2 তো এই 2 এর সঙ্গে কেটে যাবে, কিন্তু এক্সট্রা পয়েন্ট তাও কি থাকবে, অবশিষ্ট থাকবে, তাই তো। কি হবে তাহলে এই 2 আর কি বলে, তাহলে এই 2 আর ওর সঙ্গে কিছুটা আরো এক্সট্রা অবশিষ্ট থাকবে, তাহলে এই 2 এর সঙ্গে ওই 2 কেটে গিয়ে কি হবে 1 হবে, 1 এর সঙ্গে আরো কিছু অবশিষ্ট থাকবে, তার মানে কি, তার মানে এই 1 এর থেকে এটার মান বেশি হচ্ছে, 1 এর থেকে যেহেতু এটার মান বেশি, তার মানে এটা সত্য কথা বলেছে, তাহলে 4 দাগে কি হবে, 4 দাগে সত্য হবে। ঠিক আছে, কেন সত্য হবে বুঝতে পারলি। দেখ 5 দাগে কি বলেছে, 5 দাগে কি বলেছে, 5 দাগে বলেছে যে কোথায় গেল, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে। আচ্ছা একটা গোলক এইখানটাতে মনে কর রয়েছে, যেই গোলকের কি বলেছে, এই ব্যাসার্ধ প্রথমে মনে কর আর ছিল, পরবর্তীতে এই ব্যাসার্ধকে বাড়িয়ে 2 গুণ করে দিলাম, 2r বানিয়ে দিলাম। এবার বলেছে যে যখন এই গোলকের আর ব্যাসার্ধ ছিল, তার তুলনায় যখন 2r হয়ে গেল, তখন যে আয়তন হবে সেই আয়তন দ্বিগুণ হবে। তাহলে আমরা করে দেখি, প্রথমে যখন আর ছিল তখন কি আয়তন হবে, তাহলে প্রথম অবস্থায় আয়তন কত 4/3 পাই আর কিউব, প্রথম অবস্থায় আয়তন। তারপরে যখন আমরা কি করেছি, এটাকে দ্বিগুণ করে দিয়েছি, তাহলে দ্বিগুণ করার পর আয়তন কি হবে 4/3 পাই। আচ্ছা আর এর মান কি হবে, আর এর মান হবে, আর এর পরিবর্তে 2r হয়ে যাবে, তার হোল কিউব হবে, তাহলে 4/3 পাই 8r কিউব হবে। তাহলে দেখ 8 গুণ 4/3 পাই আর কিউব। আচ্ছা 8 গুণ কি হয়ে যাচ্ছে, প্রথমটার আয়তন রয়েছে 8 গুণ প্রথমটার আয়তন পাই আর কিউব, মানে কি প্রথম অবস্থায় আয়তন, তাহলে কি প্রথম অবস্থায় আয়তন, তাহলে প্রথম অবস্থায় যে আয়তন ছিল তার কি যাচ্ছে 8 গুণ হয়ে যাচ্ছে, কিন্তু ওরা বলেছে দ্বিগুণ, তাহলে মিথ্যে কথা বলেছে। আচ্ছা এরপরে 6 দাগ দেখ, 6 দাগে কি বলছে, 6 দাগে বলেছে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর সংখ্যাগুরু মান হবে 2। তাহলে সংখ্যাগুরু মান কাকে বলে, যখন কোনো তথ্যে যে সংখ্যাটা সর্বাধিক বার এসছে, যে সংখ্যাটা সব থেকে বেশি বার এসছে, তাকেই কি বলা হয়, সংখ্যাগুরু মান। তাহলে এই তথ্যে আমি দেখি কে সর্বাধিক বার এসছে, 2 এসছে না 5 এসছে না 3 এসছে, তাহলে 2 গুণে ফেল কবার রয়েছে, 1 বার 2 বার 3 বার 4 বার। আচ্ছা 5 দেখি কবার এসছে, 1 বার 2 বার 3 বার 4 বার, তাহলে 2 ও 4 বার এসছে, 5 ও 4 বার এসছে, তাহলে এই তথ্যের সংখ্যাগুলোর মান কি হবে, 2 আর 5 হবে, দুটোই হবে, কিন্তু এরা শুধু বলেছে 2 হবে, তাহলে কি এরা ভুল কথা বলেছে, বুঝতে পারলি। আচ্ছা এরপরে 4 দাগ দেখ কি বলেছে, 4 দাগে চলে আয় সবাই। 4 দাগে বলেছে যে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। আচ্ছা তাহলে ধরি পি টাকা বা এক্স টাকা, ধরি পি টাকার সুদ হয় 1 টাকা, পি টাকার মাসিক সুদ হয় 1 টাকা, ঠিক আছে,
মাসিক সুদ হয় 1 টাকা। বুঝলি? মাসিক মানে কি? প্রত্যেক মাসে। মাসিক মানে কত বছর? 1 মাস সমান কত বছর? তাহলে 1 মাস সমান, আমরা যদি মাসকে 12 দিয়ে ভাগ করি, মাসকে যদি 12 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? মাসটা বছরে পরিণত হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইবার আমাদের কিসের মান বের করতে বলেছে? সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ? এত টাকা। তাহলে আমরা সরল সুদের সূত্র বসিয়ে দেবো। সরল সুদের সূত্র আই সমান সমান পি আর টি বাই 100। আচ্ছা, আয়ের মান কত? আয় হলো কি? সুদ। সুদ কত আছে? 1 টাকা রয়েছে, তাহলে আয়ের পরিবর্তে আমি কত লিখবো? 1 লিখবো। আচ্ছা, পি পি কত? পি হলো মূলধন। মূলধন কত? পি ধরে নিয়েছি, তাহলে পি হবে। আচ্ছা, আর এর মান কত দেওয়া রয়েছে? আর এর মান দেওয়া রয়েছে 5%, তাহলে 5 লিখলাম। টি কত? টি হলো মাসিক, মানে 1 মাসে। মাসকে আমরা কিসে পরিণত করব? বছরে। কেন? এই টিটা কি? টিটা এখানটাতে বছরের বার্ষিক, বার্ষিক কতটা সুদ হচ্ছে সেইটি। এটা হলো কি? আমরা এই সূত্রের টিটা কি ব্যবহার করি? বার্ষিক ব্যবহার করি। তাহলে এখানটাতে কি করতে হবে? এখানটাতে এই 1 মাসকে বছরে পরিণত করতে হবে। মাসকে বছরে পরিণত করতে হলে কি করতে হয়? 12 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু 12খানা মাস তার জন্য। আচ্ছা, তারপরে কি করলাম? 100 দিয়ে দিলাম, তাহলে এই 100 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে। এরপরে কি আছে? পি ইন্টু 5 ইন্টু 1/12। এরপরে দেখ কত হচ্ছে, তাহলে 12 এই পাশে চলে আসছে। 100 গুণ 12/5, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100 সমান সমান 240। তাহলে পি সমান সমান কত হচ্ছে? 240 টাকা। তাহলে পি সমান সমান কত হচ্ছে? 240 টাকা। সোজা জিনিস, একদম সোজা জিনিস, এটা সবাই পারবি করতে, পেরেছিস হয়তো। আচ্ছা, এরপরে দেখ 2 দাগ। 2 দাগে কি বলেছে? 2 দাগে কি বলেছে? এক অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:5:8। তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় কত লাভ হয়েছিল? আচ্ছা, প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ আমাদের বের করতে হবে। তাহলে অংশীদারি ব্যবসায় আমরা কি জানি? আমরা জানি যে অনুপাতে মূলধন, যেই অনুপাতে কি হয়, যে অনুপাতে মূলধন ব্যবহার করে, ঠিক সেই অনুপাতেই ওরা লাভটাও ভাগ করে নেয়। যেই অনুপাতে মূলধন ব্যবহার করে ব্যবসায়, সেই অনুপাতে লাভটাও কি করে নেয়? ভাগ করে নেয়, যদি না কোনো শর্ত না থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এদের মূলধনের অনুপাত যদি 3:5:8 হয়, তাহলে লাভের অনুপাত 3:5:8 হবে। আচ্ছা, এইবার আমি মনে কর ধরলাম, ধরি ব্যবসায় x টাকা লাভ হয়েছিল। x টাকা লাভ হয়েছিল। আচ্ছা, কেন লাভ ধরলাম মূলধন না ধরে? কারণ এইখানটাতে প্রশ্নে দেওয়া রয়েছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম। তাহলে আমাদের কি? আমাদের লাভটা বের করতে হবে, তার জন্য লাভ ধরলাম। ঠিক আছে? আচ্ছা, ব্যবসায় x টাকায় লাভ হয়েছিল, তাহলে কি প্রথম ব্যক্তির লাভ, প্রথম ব্যক্তির লাভ কত হবে? প্রথম ব্যক্তির লাভ কত হবে? প্রথম ব্যক্তি যেই অনুপাতে মূলধন দিয়েছিল সেই অনুপাতেই লাভটা ভাগ করে নেবে। তাহলে মোট লাভ গুণ যেই অনুপাতে মূলধন দিয়েছিল সেই অনুপাতে ওরা কি করে নেবে? এই লাভটা ভাগ করে নেবে। তাহলে প্রথম ব্যক্তির কত আছে? 3 আছে, তাহলে 3 বাই কত হবে? টোটাল যেই অনুপাত সেটা যোগ করতে হবে। তাহলে 5 আর 3 8, আর 8 আর 8 16, তাহলে 3 যোগ 5 যোগ 8, তাহলে কত হবে? x গুণ 3/16। এটা লিখতে পারি, এত টাকা পারি লিখতে। আচ্ছা, এরপরে কি আছে? তৃতীয় ব্যক্তির, ওরা বলেছে তৃতীয় ব্যক্তির লাভ। তৃতীয় ব্যক্তির লাভ কত হবে? x গুণ তৃতীয় ব্যক্তির কত আছে? 8/16, তাই তো? তাহলে কাটলে কি হবে? x/2 হবে। ঠিক আছে, এত টাকা। এরপরে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? প্রশ্ন মতে দেখ, বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হয়েছে, অর্থাৎ এই তৃতীয় ব্যক্তির লাভ বেশি, তাই তো? তাহলে তৃতীয় ব্যক্তির লাভ যদি x/2 হয়, তাহলে তৃতীয় ব্যক্তির লাভের থেকে প্রথম ব্যক্তির লাভকে যদি আমরা বিয়োগ করি, 3x/16 যদি বিয়োগ করি,
তাহলে আমরা কি পাবো 60 টাকা, ওরা বলেছে 60 টাকা, তার জন্য 60 টাকা হবে। আচ্ছা এইবার আমরা কি করব, এবার আর কিছুই করব না, এবার শুধু যোগ বিয়োগ করব। 16 তাহলে কি হবে 16 8x মাইনাস 3x হবে সমান সমান কত 60, তারপরে কি আছে তাহলে 8x তাহলে কত 5x সমান সমান 16 গুণ 60। আচ্ছা অতএব x সমান সমান কত হবে 16 গুণ 60 বাই 5, 5 কাটলে 12, 5 12 60, তাহলে 12 গুণ 16 কত 192 টাকা। ঠিক আছে 192 টাকা হবে। এবং আমি উত্তরে দেখেছি তোদের উত্তর ভুল দেওয়া আছে। ঠিক আছে তোরা উত্তর দেখে কনফিউজ হোস না, কিন্তু তোদের উত্তরে ভুল দেওয়া আছে, বুঝলি? উত্তরে 410 টাকা দেওয়া আছে। এবার বলবি যে দাদা তুমি তো ভুল করে ফেলেছো। আচ্ছা আমি ভুল করিনি, তোদের উত্তর ভুল করেছে। ঠিক আছে কেন উত্তর ভুল করেছে, বইয়ে দেওয়া ছিল, তোদের বইয়ে এরকম একটা অঙ্ক আছে। ঠিক আছে বইয়ে দেওয়া আছে 3:8:5 এই অনুপাতে দেওয়া রয়েছে। এখানটাতে অনুপাত দেখ ঘুরিয়ে দিয়েছে, 3:5:8 দিয়েছে, বুঝতে পারলি? তাহলে তোদের বইয়ে যে উত্তর সেই উত্তর দিয়ে রেখেছে, তাহলে ভুলভাল করেছে। যাই হোক তাহলে এটা হবে উত্তর 192 টাকা, বুঝলি আমার কথা? আচ্ছা এরপরে দেখ কি বলেছে 3 দাগে কি বলেছে, 3 দাগে বলেছে যে a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a minus 3b plus 4c/p, এটা দেওয়া আছে। এবার এর থেকে p এর মান বের করো। আচ্ছা এদের যেহেতু সবাই পরস্পরের সমান, আমরা এদেরকে সমান সমান কে ধরতে পারি, তো ধরি এদের মানকে আমরা কে ধরতে পারি, এটা জানিস সবাই ধরা যায়। তাহলে a/2 সমান সমান কে হবে, b/3 সমান সমান কে হবে, c/4 সমান সমান কে হবে। আচ্ছা কে না ধরে তুই তোর বন্ধুর নামও ধরতে পারতিস, কোনো সমস্যা ছিল না। ঠিক আছে আমরা কি করব, আমরা ফর্মালিটির খাতিরে কে ধরছি। ঠিক আছে আচ্ছা তারপরে 2a minus 3b plus 4c/p সমান সমান কে হবে, বুঝলি? আচ্ছা কে এখানে লিখবি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক হয়ে যাবে, তাহলে কে হলো ধ্রুবক। আচ্ছা এরপরে a এর মান কি বেরোবে, a সমান সমান 2k হবে, b সমান সমান 3k, c সমান সমান 4k, আর 2a minus 3b plus 4c সমান সমান 4k, সরি pk মুভি না, কিন্তু pk মানে জানিস তোরা কি, pk মানে মাতাল। ঠিক আছে pk মুভি দেখেছিস তোরা সবাই, সেই pk না কিন্তু। আচ্ছা তাহলে এইবার দেখ এর মান কি পেয়েছি 2k পেয়েছি, তাহলে 2 ইন্টু এর মান বসিয়ে দিলাম, 2 ইন্টু 2k। b এর মান কি পেয়েছি 3k, তাহলে 3 ইন্টু 3k দিয়ে দিলাম। আচ্ছা c এর মান কি পেয়েছি 4k, তাহলে 4 ইন্টু 4k সমান সমান pk। আচ্ছা তাহলে 2 দুগুণে 4k মাইনাস 3 3k 9k প্লাস 16k সমান সমান pk পেয়েছি। আচ্ছা এবার দেখো কি করো, এবার হলো 16 আর 4 20, 20 থেকে তাহলে 11k সমান সমান pk, তাহলে k কে দুই ধার থেকে উঠে গেলে p সমান সমান 11, তাহলে p এর মান কত হবে 11 হবে, p এর মান কত হবে 11 হবে। সোজা অঙ্ক, দারুণ মানে ভালো একটা তোদের প্রশ্ন দিয়েছে। এরপরে 4 দাগে দেখ কি বলেছে। আচ্ছা এইখানটাতে আমি 4 দাগ ধরাতে পারবো, 4 দাগ ধরিয়ে দিচ্ছি এইখানটাতে, তোরা একটুখানি দেখ কষ্ট করে। ঠিক আছে আচ্ছা এইখানটাতে 4 দাগ ধরে যাবে। এবার দেখ 4 দাগে বলেছে যে 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস p মাইনাস 4 সমান সমান 0 হলে, 0 দেওয়া আছে, সমীকরণের বীজদ্বয়ের একটি অপরটির অনন্যক হলে p এর মান কত, সেটা বের করতে বলেছে। তাহলে আমরা কি জানি, আমরা বলেছি যে ধরি, আচ্ছা ধরে নি, প্রথমে ধরি একটি বীজ কত আলফা ধরলাম, তাহলে অন্য বীজটি কি হবে, এই আলফার অনন্যক, ওরা তো তাই বলে দিয়েছে, অনন্যক মানে কি 1/আলফা হবে, 1/আলফা হবে। আচ্ছা আমরা বইয়ের থেকে একটা জিনিস জানি, সূত্র,
কি সূত্র জানি? আমরা জানি বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কি হয়? ধ্রুবক পদ, যেই সমীকরণটা দেওয়া রয়েছে সেই ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এটা তো আমরা জানি। আবার আমরা জানি বীজদ্বয়ের গুণফল সমান সমান বীজদ্বয়ের গুণফল সমান সমান বীজদ্বয়ের গুণফল সমান সমান কি হবে? ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ার এর সহগ। তোরা সবাই দেখতে পাচ্ছিস আশা করছি। আচ্ছা, এইখানটাতে কি সমীকরণ রয়েছে? এইখানটাতে সমীকরণটা রয়েছে যে, এইখানটাতে কি সমীকরণ রয়েছে? 4x স্কোয়ার মাইনাস 2x প্লাস পি মাইনাস 4 সমান সমান 0, এটা রয়েছে। তাহলে ধ্রুবক পদ কত? এইখানটাতে এই পি মাইনাস 4 এই টোটালটাই তো ধ্রুবক পদ, পি মাইনাস 4 এই টোটালটাই তো ধ্রুবক পদ। তাহলে এই ধ্রুবক পদের পরিবর্তে আমি কি লিখতে পারি? ধ্রুবক পদের পরিবর্তে পি মাইনাস 4 লিখতে পারি। আর কি? এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার সহগ কত? 4, তাহলে 4 লিখে দিলাম। আর বীজদ্বয়ের গুণফল, একটা বীজ কত? আলফা, আর একটা বীজ কত হবে? 1 বাই আলফা। তাহলে আলফা আলফা কেটে গেলে কত হবে? 1 হবে। তাহলে দেখ, পি মাইনাস 4 সমান সমান 4, তাহলে 4 4 গুণ হয়ে গেল, আর এখানটাতে পি মাইনাস 4 থাকলো। তাহলে এই মাইনাস 4টা এই পাশে চলে আসবে, তাহলে পি সমান সমান 4 প্লাস 4 সমান সমান 8। তাহলে পি এর মান কত বেরোলো? 8 বেরোলো। তাহলে পি এর মান কত বেরোবে? 8 বেরোবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি সেইখানটাতে আশা করছি। আচ্ছা, এইবার আর বোর্ডে জায়গা নেই, এইবার বোর্ড আমার মুছতে হবে। আচ্ছা, তোরা কি করবি? তোরা তোদের যাদের মনে হবে যে টাইম ওয়েস্ট হচ্ছে, তারা স্কিপ করে দিবি। ঠিক আছে, তারা কি করে দিবি? স্কিপ করে দিবি। তোরা ততক্ষণে এর পরের যে প্রশ্নটা রয়েছে, পরের প্রশ্নটা নিজেরা করার চেষ্টা কর। দেখ নিজেরা পারিস কিনা প্রশ্নটা। ঠিক আছে, নিজেরা পারিস কিনা করার চেষ্টা কর, এটা হবে তোদের কাজ। আচ্ছা দেখ, এরপরে কি রয়েছে? 6 দাগ দেখ, 6 না 5 দাগ, 5 দাগ দেখ। 5 দাগে কি বলেছে? এবিসি বিসি বাহুর, আচ্ছা এবিসি এর বিসি বাহুর সমান্তরাল রেখা। আচ্ছা, একটা এবিসি ত্রিভুজ আগে এঁকে নি। ওরা যে কথা বলবে, প্রশ্নে যা বলবে তোরা সেই অনুপাতে আঁকতে থাকবি আগে। ঠিক আছে, না এঁকে করবি না। এবিসি আগে ত্রিভুজটা এঁকে নি। এবিসি ত্রিভুজ আমি এঁকে নিয়েছি। এইবার ওরা বলেছে যে এবিসি বিসি বাহুর সমান্তরাল সরল রেখা। এই বিসি বাহুর মনে করে একটা সমান্তরাল সরল রেখা আমি আঁকলাম, যে এই সমান্তরাল সরল রেখা এ বি আর এসি বাহুকে বলে দিয়েছে পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এই কথাই বলেছে ওরা, পি আর কিউ বিন্দুতে ছেদ করে। এবার বলেছে এপি। এবার এই এপি এর মান দেওয়া রয়েছে, এপি এর মান কত দেওয়া রয়েছে? 4 সেমি দেওয়া রয়েছে। এপি এর মান দেওয়া রয়েছে 4 সেমি। কিউসি এর মান দেওয়া রয়েছে 9 সেমি, 9 সেমি। কিউসি এর মান দেওয়া রয়েছে 9 সেমি। ঠিক আছে, আর পিবি সমান সমান এ কিউ। আর বলে দিয়েছে এই পিবি আর এই এ কিউ, এই দুইজনের মান সমান। এই দুইজনের মান কি? সমান। এইবার কি বলেছে? কোথায় বারবার হারিয়ে যাচ্ছে। পিবি, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই পিবি এর দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। আমরা কি জানি? আমরা জানি যে থ্যালাসের উপপাদ্য থেকে কোনো ত্রিভুজের কোনো বাহুর কোনো বাহুর সমান্তরাল সরল রেখা কি করে? ত্রিভুজকে যেইভাবে ছেদ করে। ঠিক আছে, আচ্ছা থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি? এই বাহু আর এই বাহুর অনুপাত, এই বাহু আর এই বাহুর অনুপাত কি হবে? সেম হবে। ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য থেকে কি জানি? থ্যালাসের উপপাদ্য
থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি জানি? আমরা জানি এই বাহু, তাহলে এই যে এ পি কিউ একটা ত্রিভুজ দেখতে পাচ্ছিস, এই ত্রিভুজের এপি বাহু এবং এই এপি বাহুর যে বর্ধিত বাহু এই পিবি বাহু, ঠিক আছে? তাহলে এপি বাই পিবি সমান সমান, তাহলে অনুপাত বের করলাম। আবার এপি কিউ ত্রিভুজের এই এ কিউ বাহু এবং এ কিউ বাহুর বর্ধিত বাহু কিউসি বাহু, এই দুইজনের অনুপাত সমান হবে। এ কিউ বাই কিউসি এই দুজনের অনুপাত কি হবে? সমান হবে। এপি এর মান কত রয়েছে? 4 রয়েছে। পিবি এর মান আমরা বের করব। আচ্ছা, এ কিউ আর পিবি সমান, তাহলে এ কিউ এর পরিবর্তে আমি পিবি লিখতে পারি। আর কত আছে? কিউসি এর মান দেওয়া রয়েছে 9, তাহলে পিবি স্কোয়ার হয়ে যাবে সমান সমান 4 নং 36। তাহলে পিবি স্কোয়ার সমান সমান কি হবে? 36 এর রুট সমান সমান 6 হবে। তাহলে পিবি এর মান কত হবে? 6 সেন্টিমিটার হবে। কত হবে? 6 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, 6 দাগ দেখ কি বলেছে। 6 দাগে কি বলেছে দেখ, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। আচ্ছা, আগে বৃত্তটা তো এঁকে নি। প্রথমে আগে ও কেন্দ্রীয় বৃত্ত আমি কি করব? এঁকে নেব। এই হলো ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তের কি বলেছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। এবার বলেছে ও বিন্দু থেকে, তাহলে এই ও বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে এই জায়গা মনে কর একটা বিন্দু পি রয়েছে। কত সেন্টিমিটার ওরা বলেছে? 13 সেন্টিমিটার। টোটালটা হলো 13 সেন্টিমিটার। 13 সেন্টিমিটার দূরে একটা বিন্দু পি রয়েছে। হারিয়ে যাচ্ছে বারবার, ঠিক আছে? এইবার আর কি বলেছে? ব্যাসার্ধ হলো কত? 5 সেন্টিমিটার। আর কি বলেছে? আর হলো পি কিউ আর পি আর দুটি বৃত্তের স্পর্শ। তাহলে এই পি এর থেকে একটা রেখা স্পর্শ করে চলে গেছে, যেটা বৃত্তের স্পর্শক। এই জায়গায় স্পর্শ করেছে, সেটাকে নাম দিলাম পি কিউ। আর আরেকটা রেখা মনে কর এই বিন্দুকে স্পর্শ করে চলে গেছে, যেটার নাম দিলাম পি আর। ঠিক আছে? এটুকু সবার ক্লিয়ার? ওরা এই জিনিসটা বলে দিয়েছে। এবার আমি যে ও আর ব্যাসার্ধটা আমি আগে এঁকেছিলাম, তা তো আন্দাজে এঁকেছিলাম, তাই তো? মনে কর এই ও আর ব্যাসার্ধকে আমি কি করলাম? আঁকলাম, আবার নতুন করে আঁকলাম। ঠিক আছে? ও আর ব্যাসার্ধকে আমি আঁকলাম। আঁকলে কি হবে? এই ও আর ব্যাসার্ধটা এই পি আর যে স্পর্শক, এই স্পর্শকের উপরে লম্ব হবে। অর্থাৎ এইখানটাতে যে কোণটা, সেই কোণটা হবে 90 ডিগ্রি। এটা কি? এটা হলো একটা উপপাদ্য। উপপাদ্যে কি বলেছে? যদি কি করো, যদি তুমি কেন্দ্র থেকে, আচ্ছা, যদি কি করো স্পর্শকের ওপরে কি হয়? স্পর্শকের ওপরে লম্ব হয়। কে লম্ব হয়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিসের উপরে? কোনো বৃত্তের ব্যাসার্ধ সেই বৃত্তের স্পর্শকের উপরে কি হয়? লম্ব হয়। তাহলে কি হবে? এই ও আরটা এই পি আর এর উপরে লম্ব হবে। তার মানে এই পি ও আর যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ হবে, তাই তো? তাহলে এইটা যদি সমকোণী ত্রিভুজ হয়, পি ও আর যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সমকোণী ত্রিভুজের এই দুটো বাহুর মান দেওয়া রয়েছে, 13 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তাই তো? তাহলে এই পি আর বাহুর মান আমরা বের করে নিতে পারবো। পি আর বাহুর মান আমরা কি করতে পারবো? বের করে নিতে পারবো। আচ্ছা, আর আমরা কি জানি? কোন সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটাও ত্রিভুজ হয়। তাহলে এই পি ও এই বাহুটা কি হবে? এই পি ও আর ত্রিভুজের অতিভুজ, তাই হবে তো? তাহলে আমরা লিখবো সমকোণী ত্রিভুজ, ত্রিভুজের সিম্বল দিন, ত্রিভুজ পি ও আর থেকে পাই। পি আর থেকে কি পাচ্ছি? অতিভুজ স্কয়ার, অর্থাৎ পিও স্কয়ার সমান সমান কি হবে? পিও স্কয়ার সমান সমান ও আর স্কয়ার যোগ পি আর স্কয়ার। আচ্ছা, এইবার আমরা কিসের মান বের করব? পি আর এর মান বের করব। তাহলে পি আর স্কয়ার সমান সমান
পি ও স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার, এই স্কোয়ার যদি উঠে যায় তাহলে এটা কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। আচ্ছা এরপরে দেখ 13 সেন্টিমিটার 13 স্কোয়ার বিয়োগ ও আর মানে কত, ও আর মানে হলো 25, তাই তো 13 13 169 বিয়োগ 25 তার রুট করলে কত হয়, 12 হবে। তাহলে এই পি আর এর দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম, 12 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আরেকটা সূত্র রয়েছে, আরেকটা উপপাদ্য রয়েছে, সেই উপপাদ্য থেকে বলেছে যদি তুমি কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের ওপরে স্পর্শক অঙ্কন করো, বহিস্থ কোনো বিন্দু থেকে কি করো, বহিস্থ একই বিদ্যুৎ বহিস্থ একই বিন্দু থেকে যদি বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করো, সেই দুটো স্পর্শক কি হবে, সমান হবে, অর্থাৎ এই পি আর আর পি কিউ সমান হবে। তাহলে লিখতে হবে এই উপপাদ্যের কথা, বহিস্থ একই বিন্দু থেকে বৃত্তের উপরে দুটো স্পর্শক অঙ্কন করলে তারা সমান হয়, এই কথাটা লিখবি। ঠিক আছে, আমি লিখছি না, আমি যেটা বললাম এটাই লিখবি। অতএব তারপরে লিখবি অতএব পি কিউ অর্থাৎ পি কিউ সমান সমান পি আর, তার মানে কি এই পি আর এর মান কত হবে, এটাও 12 সেন্টিমিটার হবে। বুঝতে পারলি, বুঝতে পেরেছিস? আচ্ছা এইবার কি করব, এই ও আর এই কিউটা জুড়ে দেব, জুড়ে দিলে দেখ এইখানটাতে একটা কি উৎপন্ন হয়েছে, চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। এই চতুর্ভুজের মানই বের করতে বলেছে, কি বলেছে, পি আর ও কিউ চতুর্ভুজের মান নির্ণয় করো, পি আর ও কিউ চতুর্ভুজের মান নির্ণয় করতে বলেছে। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত এই চতুর্ভুজের, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। অথবা তুই কি করতে পারিস, দেখ এই ত্রিভুজ আর এই দুটো ত্রিভুজ কি সর্বসম ত্রিভুজ, তো দেখ এরও একটা 90 ডিগ্রি, আবার এই ত্রিভুজেরও একটা 90 ডিগ্রি, একটা বাহু কি, একটা বাহু সাধারণ বাহু, তারপরে কি আছে, তারপরে দুটো বাহু কি, এই দুটো বাহু সমান, আবার এই বাহু সমান, তার মানে কি এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ, সর্বসম ত্রিভুজ। তাহলে তুই এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে যদি গুণ করে দিস তাহলে কি হয়ে যাবে, এইখানকার পি আর ও কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবি, সেটাই তো বের করতে বলেছে, তাহলে তাই বের করব, তাই তো। তাহলে দুই ভাবে বের করতে পারিস, তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়েও বের করতে পারিস। তাহলে দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 12 আর প্রস্থ কত, আচ্ছা এইভাবে বের করবি, ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে বের করবি না, কি করে বের করবি, প্রথমে বলবি যে পি ও আর ত্রিভুজ পি ও আর ও ত্রিভুজ পি ও কিউ দুটি সর্বসম ত্রিভুজ কেননা তিনটি বাহু ও কোণের মান সমান, কেননা তিনটি বাহু ও একটি কোণের মান সমান, তাই তো, তার জন্য সর্বসম ত্রিভুজ। তাহলে অতএব পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কি হবে, এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল গুণ 2, যদি দুটো ত্রিভুজ রয়েছে 2 গুণ হাফ ইন্টু ভূমি কত, ভূমির মান হলো 12 গুণ উচ্চতা কত, উচ্চতা হলো 5, তাহলে 2 2 কেটে গেল, 5 12 60 সেন্টিমিটার, 60 বর্গ সেন্টিমিটার এইভাবে করবি। ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল ওইভাবে করবি না, চতুর্ভুজের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তাহলে এটা কি করে করবি, এই দুটো ত্রিভুজকে কি করবি, সর্বসম প্রমাণ করবি, করে তারপরে বলবি যে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ঠিক আছে, তারপরে কি আছে,
তারপরে 7 দাগ দেখ, 7 দাগ, 7 দাগে কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সিডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা, আবার বৃত্ত অঙ্কন করো। এরকমের একটা বৃত্ত অঙ্কন করলাম যেটা হলো ও কেন্দ্রীয়, কেন্দ্রে ও রয়েছে। এবার কি দুটো জ্যা অঙ্কন করলাম, যেই জ্যা দুটো কি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। যেই দুটো, আচ্ছা যেই দুটো জ্যা কেন্দ্র থেকে কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি জ্যা, আচ্ছা নাম দিলাম এ বি আর এই সিডি। এই দুটো জ্যা এ বি আর সিডি এই কেন্দ্র ও কেন্দ্রের থেকে সমান দূরে অবস্থিত। অর্থাৎ এই ও কেন্দ্রের থেকে যদি তুই এ বি এর উপরে লম্ব অঙ্কন করিস তাহলে যে দূরত্ব হবে, লম্ব অঙ্কন করলে সেটাই তো দূরত্ব। আমরা কোনো কিছু থেকে কোনো জায়গার দূরত্ব কি করে মাপি? সেই জায়গার থেকে আরেকটা জায়গায় পথ লম্ব দূরত্বই তো মাপি। তাহলে লম্ব দূরত্ব আমাদের বের করতে হবে। তাহলে কেন্দ্র থেকে এ বি এর দূরত্ব কত আর লম্ব দূরত্ব কত, আর কেন্দ্র থেকে এই সিডি এর লম্ব দূরত্ব কি হবে? সমান হবে, তাই তো? যেহেতু ওরা বলে দিয়েছে যে এ বি আর সিডি কেন্দ্র থেকে সমান দূরে অবস্থিত। আচ্ছা এইবার আমরা কি জানি? আমরা জানি কোন বৃত্তের যদি দুটো জ্যা কেন্দ্রের থেকে সমান দূরে অবস্থিত হয় তাহলে তাদের কি তাদের মানও সমান হয়, অর্থাৎ জ্যা দুটির দৈর্ঘ্যও সমান হয়। অর্থাৎ এই সিডি এর মান আর এই এ বি এর মান কি হবে? সমান হবে। এখানটাতে দেখ সিডি এর মান 6 সেন্টিমিটার দেওয়া রয়েছে, তার থেকে আমরা বলতে পারি এই এ বি এর মানও কত হবে? 6 সেন্টিমিটারই হবে। বুঝতে পেরেছিস? তাহলে সেই কথাই লিখবি, যেহেতু যেহেতু ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাই এ বি সমান সমান সিডি সমান সমান 6 সেন্টিমিটার। এই কথাটা তোদের লিখতে হবে। আচ্ছা লিখলাম। এরপরে দেখ কি বলেছে, এবার বলেছে কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি। আচ্ছা কোণ এ ও বি সমান সমান কত বলেছে? 60 সমান সমান কত বলেছে? 60 ডিগ্রি, এটাও বলে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা কোণ এ ও বি 60 ডিগ্রি, তাহলে দেখ এই ও এ আর এই ও বি, ও এ আর এই ও বি দুটোই কি? দুটোই এই ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে কি ও এ আর ও বি সমান, তাই তো? তাহলে আবার 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 কি ও এ ও ও বি দুটোই একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ সমান ও বি, লিখতে পারি। আচ্ছা তাহলে এইখানটাতে যে ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এ ও বি ত্রিভুজ, এই এ ও বি ত্রিভুজের কি হবে? এই এ ও বি ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা সেম হবে। কেন এই দুটো কোণ সেম হবে? কারণ আমরা কি জানি? আমরা জানি যে কোন ত্রিভুজের যদি বাহুদ্বয় সমান হয় সেই বাহুর ভূমি সংলগ্ন কোণও সমান হয়, তাই জানি। তাহলে এই বাহুদ্বয়ের ভূমি সংলগ্ন কোণ তো এটা, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ কি হবে? তাহলে অলরেডি 60 ডিগ্রি চলে গেছে, তাহলে আর বাকি রয়েছে কত? 120 ডিগ্রি। তাহলে এই কোণও কত হবে? 60 ডিগ্রি, আর এই কোণও হবে 60 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। বুঝতে পারলি? এই ত্রিভুজ যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু অর্থাৎ এই জ্যা এর যে মান হবে এরও তাই মান হবে, এরও তাই মান হবে।
ও এরও তাই মান হবে, ও বিরও তাই মান হবে। তাহলে ওরা কিসের মান বের করতে বলেছে? বৃত্তটির ব্যাসার্ধ কত। তাহলে এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও 6 সেন্টিমিটার হবে, এটাও 6 সেন্টিমিটার হবে, তাই তো? সমকোণী ত্রিভুজেরই তো, সরি সমকোণী ত্রিভুজ বলছি, কি বলে, সমবাহু ত্রিভুজেরই তো তিন কোণের মান সমান হয় 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি করে। তাহলে সমকোণী, তাহলে সমবাহু ত্রিভুজের এই বাহু এবং এই বাহু কত 6 ডিগ্রি 6 ডিগ্রি করে হবে, তাই না? 6 ডিগ্রি 6 ডিগ্রি করে হবে, বুঝতে পারলি? ও এ ও বি সমান, এবং তাহলে সেই কথাটাই তোদের লিখতে হবে। অতএব অতএব ও এ বি ত্রিভুজের, অতএব এ ও বি ত্রিভুজ এ ও বি এর কোণ BAO, কোণ BAO এবং ABO, কোণ ABO কি হবে? সমান হবে, সমান হবে। তাহলে কি হবে? এই দুটোর মান কি হবে? এই দুটোর মান হবে কোণ BAO সমান কোণ ABO সমান কোণ 180 বিয়োগ 60 ডিগ্রি সমান সমান 120 এত বাই 2 সমান সমান 60 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ ও বি কি? সমবাহু ত্রিভুজ, এই দুজন কি? সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের তিন কোণের তিন বাহুর মান সমান, সমবাহু ত্রিভুজের তিন বাহুর মান সমান। অতএব ও এ, অতএব ও এ সমান সমান কত হবে? 6 সেন্টিমিটার হবে। আর ও এটাই কি? ব্যাসার্ধ, বুঝতে পারলি? ও এটাই কি? ব্যাসার্ধ, সেটাই আমাদের বলতে হবে। আচ্ছা, তাহলে এইখানটাতে আর জায়গা নেই। তোরা কি করবি? স্ক্রিনশট দিয়ে নিতে পারিস অথবা পজ করে টুকে নিতে পারিস যাদের দরকার। আমি মুছে দিচ্ছি সব, ঠিক আছে? তোরা কি করবি? পজ করে টুকে নিবি, না হয় স্ক্রিনশট দিয়ে নিবি, বুঝতে পারলি সবাই? আচ্ছা, নেক্সট প্রশ্নটা পড়ে তোরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা কর, ঠিক আছে? নেক্সট প্রশ্নটা পড়ে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা কর। আচ্ছা, তাহলে নেক্সট প্রশ্নে কি বলেছে? নেক্সট প্রশ্ন হলো 8 দাগ। তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 হলে কোসেক থিটা এর মান কত? তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান সমান 2 দেওয়া রয়েছে। তাহলে tan থিটা প্লাস cot থিটা সমান সমান 1/tan থিটা সমান সমান 2। তাহলে tan থিটা বাই, তাহলে কি হবে? tan থিটা আমি কমন এখানটাতে কিনলাম, তারপরে কি হবে? tan স্কয়ার থিটা, এগুলো জানিস কি করছি আমি, প্লাস 1 সমান সমান 2। আচ্ছা, tan স্কয়ার থিটা প্লাস 1 সমান সমান 2 tan থিটা। এইবার 2 কে এই পাশে নিয়ে আসলাম, tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 সমান সমান 0 হবে। এটুকু কি করলাম সবাই বুঝতে পেরেছিস আশা করছি। আচ্ছা দেখ, এটা কিসের সূত্রে পড়ছে? a স্কয়ার মাইনাস 2 ইন্টু tan থিটা হলো a ইন্টু, আর এটা কি 1 প্লাস 1 স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের সূত্র পড়ছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার সমান সমান 0। তাহলে কি হয়ে যাবে? স্কয়ার উঠে যাবে, তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান 0। তাহলে tan স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে কি হবে? tan থিটা সমান সমান 1 হবে। তাহলে tan থিটা সমান সমান tan 45 ডিগ্রি, যেতে tan উঠে গেলে থিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা বের করলাম। কিসের মান বের করলাম? থিটার মান বের করলাম। এইবার দেখ কোসেক থিটা,
তাহলে কিসের মান বের করতে হবে? কোসেক থিটা এর মান বের করতে হবে। কোসেক থিটা মানে কি 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি এর মান কত? 1/sin 45 ডিগ্রি, তাই তো? তাহলে sin 45 ডিগ্রি এর মান কত? 0.5 1/√2, 1/√2। তাহলে কোসেক 45 ডিগ্রি এর মান কত? √2। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছিস এইখানটাতে। এরপরে কি বলেছে? এরপরে বলেছে যে 9 দাগে বলেছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত। 9 দাগে বলেছে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। আচ্ছা, মনে কর এখানটাতে একটা কি রয়েছে? স্তম্ভ রয়েছে। এইখানটাতে সূর্য আলোক রশ্মি ফেলাচ্ছে, তাহলে এখান থেকে কি পড়বে? ছায়া পড়বে স্তম্ভের থেকে। এইবার আমি যদি এখান থেকে দেখি তাহলে কি হবে? এখান থেকে দেখলে এই স্তম্ভের মাথা পর্যন্ত দেখলে আমার চোখের সঙ্গে যে কোণটা উৎপন্ন হবে সেটাকে উন্নতি কোণ বলা হবে, তাই তো? এবার ওরা বলেছে যে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা এটা হলো ছায়ার দৈর্ঘ্য, ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য আর কিসের আর স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত, আর এটা হলো স্তম্ভের দৈর্ঘ্য। তাহলে স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। স্তম্ভের দৈর্ঘ্য সমান কত বলে দিয়েছে? সমান কত বলে দিয়েছে? দেখ, √3/1 এটা বলে দিয়েছে। কত বলে দিয়েছে? √3/1। এবার দেখ, আমরা যদি এবিসি ত্রিভুজ এখানটাতে লিখি, এবিসি যদি আমরা লিখি তাহলে এটা কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে লম্ব, এটা কি হচ্ছে? লম্ব, লম্ব। তাহলে কি আমরা কি জানি? কি বলে? tan থিটা, সরি হ্যাঁ tan থিটা সমান কি জানি? লম্ব বাই ভূমি, তাই তো? আচ্ছা, এই জিনিসকে দেখ উল্টে দিচ্ছি এটাকে, এটা যেহেতু স্তম্ভ যেহেতু লম্ব, তাহলে আমরা ট্যানের সূত্রে ফেরানোর জন্য এই স্তম্ভকে উল্টে দিচ্ছি। তাহলে স্তম্ভের এইভাবে উল্টে দিতে পারি তো, স্তম্ভের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য, স্তম্ভের দৈর্ঘ্য বাই ছায়ার দৈর্ঘ্য কত হবে? 1/√3 হবে। তাহলে স্তম্ভের দৈর্ঘ্যটাই কি? লম্ব। তাহলে কি লম্ব বাই ছায়ার দৈর্ঘ্য সমান কি হবে? tan থিটা, tan থিটা সমান 1/3, tan 1/3 সমান কি? tan 30 ডিগ্রি, তাই তো? তাহলে দুই পাশের থেকে যদি উঠে যায়, tan যদি উঠে যায় তাহলে কি হবে? থিটা, থিটা কত হবে? 30 ডিগ্রি হবে। বুঝতে পেরেছিস আমার কথা? বুঝতে পেরেছিস সবাই? তাহলে 9 দাগ, তাই তো? 9 দাগে উত্তর কত আছে? তারপরে দেখ 10 দাগ, তাহলে কত হবে? 30 ডিগ্রি হবে। উত্তর 30 আছে। আচ্ছা, এরপরে দেখ 10 দাগে কি বলছে? একটি আয়ত ঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে, আচ্ছা আয়ত ঘন কেমন দেখতে হয়? এই যে এরকম দেখতে হয়, এটা হলো একটা আয়ত ঘন, ঠিক আছে? এবার বলেছে এই আয়ত ঘনাকার যে ঘরটা, অর্থাৎ ওই পিছনের দিকেও আছে, তাই না? জানিস এগুলো তোরা। পিছনের দিকেও আছে। এই যে আয়ত ঘনাকার যে ঘরটা, এই ঘরের মধ্যে সব থেকে বড় কত বড় লম্বা একটা দণ্ড রাখা যাবে? কত বড় লম্বা দণ্ড রাখা যাবে? এই ঘরের এই পাশের থেকে এই পাশ অবধি, অর্থাৎ এই আয়ত ঘনাকার ঘরের কোণ বরাবর আমরা যদি কর্ণ বরাবর একটা কি রেখে দিই?
দণ্ড রাখি সেটাই হবে সব থেকে বড় দণ্ড এই ঘরে। আর আয়ত ঘনাকার বস্তুর দণ্ডের দৈর্ঘ্য কি জানি, কর্ণের দৈর্ঘ্য কি জানি, কর্ণের দৈর্ঘ্য সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দৈর্ঘ্যকে a দিয়ে প্রকাশ করলে a স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, প্রস্থকে b দিয়ে প্রকাশ করলে b স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, উচ্চতাকে c দিয়ে প্রকাশ করলাম তাহলে c স্কয়ার। তাহলে কোনো আয়ত ঘনাকার ঘরে সব থেকে বড় বস্তু রাখতে হলে ওই ঘরের মধ্যে কি করতে হবে, ওই ঘরের কর্ণ বরাবর কোনো একটা লাঠি রাখতে হবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার রুট ওভার এই বরাবর লাঠি রাখতে হবে। তাহলে এই জিনিসটার মানই বের করতে হবে, ওই জিনিসটার দৈর্ঘ্য বের করতে হলে, তাই তো, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান বের করতে হবে। ওরা দেখ কিসের মান দেওয়া রয়েছে, a প্লাস b প্লাস c সমান সমান কত দেওয়া রয়েছে, 25 দেওয়া রয়েছে, এবং আরেকটা জিনিসেরও মান দেওয়া রয়েছে ab প্লাস bc প্লাস c এর সমান সমান 240.5 দেওয়া রয়েছে। আচ্ছা, ওরা এই এ বি প্লাস বিসি প্লাস সি এর সমান 240.5 এর মাধ্যমে কি বোঝাতে যাচ্ছে, ওরা বোঝাতে যাচ্ছে আমাদেরকে এই এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রে ফেলাও, সেটা বোঝাতে যাচ্ছে। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে ওরা বলছে যে এই সূত্রে ফেলাও। তাহলে আমি কি দেখে বুঝলাম, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এ দেখে বুঝতে পারলাম। তাহলে আমি কি করলাম, দুই পাশের থেকে বর্গ করে দিলাম, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার সমান সমান 25 স্কয়ার, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান 25 স্কয়ার। আচ্ছা, এবার দেখ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু কত হবে 240.5, 25 কত হয় 625। আচ্ছা, এবার দেখ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত হচ্ছে 240, তাহলে 240 আর 240 400 কত হচ্ছে 481, তাহলে 625 বিয়োগ 481 সমান সমান এটা দেখলে 4, 8 দেখলে 4, 12, 1, 144 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা কিসের মান পেয়েছি, আমরা মান পেয়েছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 140, অর্থাৎ 12 এর স্কয়ার। 140 মানে 12 এর স্কয়ার। আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের রুট ওভার, আমাদের কিসের মান বের করতে হবে, আমাদের রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করতে হবে। এই জিনিসটার মান আমাদের বের করতে হবে। তাহলে কি এইখান থেকে যদি স্কয়ার তুলে দিই তাহলেই তো হয়ে যাবে। তাহলে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত হবে 12 হবে, এটার মানে তো আমাদের বের করতে হবে। তাহলে কি আমরা এই ঘরের মধ্যে সর্বোচ্চ 12 সেন্টিমিটারের কি রাখতে পারি, কোনো দণ্ড রাখতে পারি, সর্বোচ্চ 12 সেন্টিমিটার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছি সেইখানটাতে। আচ্ছা, এরপরে দেখ কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। আচ্ছা, শঙ্কু কোনটা, এখানে কি ধরবে, আচ্ছা ধরার চেষ্টা করব। শঙ্কু হলো এই যে রকমের দেখতে হয়, যেটা তোরা জন্মদিনে যেই ক্যাপটা ব্যবহার করিস ওটাই হলো শঙ্কু, তাই না, এরকমের দেখতে হয়। এবার বলেছে যে এই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে তল রয়েছে তলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা কি জানি, পাই আর এল। এলটা কি, এলটা হলো এই যে শঙ্কুর যে কাঁধ হয়ে যে তলটা রয়েছে এই তলটাকে এল দিয়ে প্রকাশ করা হয়, এই তলটাকে এল দিয়ে প্রকাশ করা হয়। আর শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। আর আরটা কি, শঙ্কুর যে ভূমি সেই ভূমির ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পাই আর এল। আচ্ছা, এলটা কি,
এলটা অ্যাকচুয়ালি দেখ, আমরা শঙ্কুর যদি শীর্ষবিন্দুর থেকে ভূমি পর্যন্ত একটা লম্ব টানি, তাহলে এইটা কি হয়ে যাচ্ছে, এটা একটা কিসে পরিণত হয়ে যাচ্ছে, সমকোণী ত্রিভুজে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এই এলটা কি যাচ্ছে, অতিভুজ হয়ে যাচ্ছে। আর অতিভুজ মানে কি, এই লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তাহলে পাই আর, তাহলে কি হবে, √h স্কয়ার যোগ আর স্কয়ার। এটা হবে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল, ওরা বলে দিয়েছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল। এই জিনিসটা ভূমির ক্ষেত্রফলের, এই যে ভূমির যে গোলটা রয়েছে শঙ্কুর একদম নিচে যে গোল মতো রয়েছে, ঠিক আছে, তাদের যাদের বার্থডেতে দেখবি শঙ্কু যেটা মাথার উপর দেয়, ওটাকে এরকম করে দেখলে গোল একটা জিনিস দেখতে পাবি, ঠিক আছে, যেটা মাথার উপরে বসে থাকে। ওই জিনিসটার কি ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে। ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে, ভূমির ব্যাসার্ধ বলছি, ভূমির ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। ভূমির ক্ষেত্রফল আমরা কত জানি, পাই আর স্কয়ার, যেটু তা গোলক, পাই আর স্কয়ার। এবং ওরা বলে দিয়েছে এই পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ব্যাসার্ধের √5 গুণ, তাহলে গুণ দিয়ে √5 দিয়ে দিলাম। তাহলে দেখ কি ঘটনা ঘটছে, দেখ এই পাশের পাই আর এই পাশের পাই আর উঠে গেলে একটা আর থাকছে, তাহলে √h স্কয়ার যোগ আর স্কয়ার সমান আর √5 বেরোচ্ছে। তাহলে দুই পাশে যদি আমি স্কয়ার করে দিই, উভয় পাশে যদি বর্গ করে দিই, তাহলে h স্কয়ার যোগ আর স্কয়ার সমান আর স্কয়ার গুণ 5 হচ্ছে। কিসের মান বের করতে বলেছে, কি শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। তাহলে দেখ কত হয়, তাহলে h স্কয়ার, এটা কি 5r স্কয়ার বিয়োগ আর স্কয়ার সমান 4r স্কয়ার। তাহলে কত হচ্ছে, h স্কয়ার বাই আর স্কয়ার সমান 4। তাহলে এটাকে কি করতে পারি, h বাই আর তার হোল স্কয়ার করলে 2 এর স্কয়ার। তাহলে কত, দুই পাশের থেকে স্কয়ার যদি উঠে যায়, তাহলে h বাই আর সমান 2/1, অতএব h/r সমান 2:1 হবে। তাহলে কত হবে দেখতে পাচ্ছিস কিনা জানি না, 2:1 উত্তর হবে। বুঝতে পেরেছিস, আশা করি সবাই বুঝতে পেরেছিস। আর বোর্ডে জায়গা নেই, আমার এবার মুছতেই হবে, ঠিক আছে। তোদের যাদের টোকা টুকে নে, স্ক্রিনশট দিয়ে নে, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। মুছে দেওয়ার সময় যদি কারোর মনে হয় টাইম ওয়েস্ট হচ্ছে, তারা কি করতে পারো, তারা স্কিপ করতে পারো এই জায়গাটুকু, ঠিক আছে, অথবা অন্য পরের যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো নিজে করার চেষ্টা করতে পারো। তোদের এই ক্লাস নেওয়ার এটাই উদ্দেশ্য হলো, আমার সাথে সাথে তোরা বসে নিজেরা অঙ্ক করবি, আর যেটা পারবি না সেটা এখান থেকে দেখে নিবি, ঠিক আছে। এটাই তোদের বেস্ট স্ট্র্যাটেজি হওয়া উচিত এখন, যেহেতু পরীক্ষা সামনে, মাধ্যমিক, তাই না, এটাই তোদের করা উচিত। বুঝতে পারলি, বোর্ড একদম অল ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার চলো পরের প্রশ্ন। পরের 12 নম্বর প্রশ্নে কি বলেছে, 12 নম্বর প্রশ্নে বলেছে যে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কত, 1 2 3 4 ... এইগুলো হলো স্বাভাবিক সংখ্যা। এবার ওরা বলেছে যে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। আচ্ছা, 2n+1 এটা অ্যাকচুয়ালি কি বিজোড় সংখ্যা, এটা কি বিজোড় সংখ্যা, তাই তো। দেখ এই n এর যে কোনো মানের জন্য এই মানটা কি হয়ে যাবে, বিজোড় হয়ে যাবে। 2 ইন্টু মনে কর 5 দিলাম, 5 দুগুণী 10 প্লাস 1 11 হচ্ছে। 2 ইন্টু 4 দিলাম, 4 দুগুণী 8, 8 প্লাস 1 9 হয়ে যাচ্ছে। তাহলে কি 2n+1 কি একটা বিজোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যার যদি আমরা কি বের করি, বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা বের করি, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করে তারপরে 2 দিয়ে ভাগ করলে তবেই আমরা মধ্যবর্তী সংখ্যা পাবো। তাহলে আমরা জানি বিজোড়
সংখ্যার মধ্যবর্তী সংখ্যা কি হবে? তাহলে বিজোড় সংখ্যা কত? 2n প্লাস 1 হবে। এটাই তো বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যা। তাহলে 2n প্লাস 2/2 হবে। আচ্ছা, এবার দেখ এই বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যার মান ওরা দিয়ে দিয়েছে। বিজোড় সংখ্যার মধ্যবর্তী সংখ্যার মান ওরা দিয়ে দিয়েছে। কত দিয়েছে? 2n প্লাস 2/2 সমান কত দিয়েছে? n প্লাস 103/3 দিয়ে দিয়েছে। দেখেছিস? আচ্ছা, এবার তো আর কিছুই নেই। তাহলে 2n, তাহলে এইখানটাতে কত হয়ে যাচ্ছে? 6n প্লাস 6, একবারে গুণ করে দিচ্ছি, 3 দিয়ে পাশে গুণ করে দিচ্ছি, 3 দিয়ে এবার 2 দিয়ে পাশে গুণ করতে হবে। তাহলে 2n প্লাস 206। আচ্ছা, 6n মাইনাস 2n, 206 মাইনাস 6 সমান 200। অতএব 4n সমান 200, n সমান 200/4, তাহলে কত হয়? 50। n এর মান কত হবে? 50 হবে। n এর মান কত? 50। বুঝতে পেরেছিস? কত হবে? 50। আচ্ছা, এরপরে সবাই 5 নম্বর অঙ্কটা দেখ, বড় অঙ্ক। আচ্ছা, তোরা যারা টোকার টুকেনে আমি এইটুকু মুছে ফেলাবো, ঠিক আছে? তোরা যারা টোকার বা স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে না আমি এটুকু মুছে দেবো। আচ্ছা, এরপরে দেখ কি বলেছে, যে 5 থেকে বলেছে যে যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে 6 মাস অন্তর সুদ দিচ্ছে, সেই সুদটা কি যাচ্ছে? আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। তার অর্থ হলো এখানে বছরে সুদের পর্ব কত? 2। এক বছরে 2 বার যুক্ত হবে, তাই না? 6 মাসে একবার যুক্ত হবে, নেক্সট 6 মাসে অর্থাৎ এক বছরে 2 বার যুক্ত হচ্ছে, সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে সুদের পর্ব 2। সুদের পর্ব দিয়ে যখন আমরা চক্রবৃদ্ধির অঙ্ক করব, তাহলে চক্রবৃদ্ধির অঙ্কের সূত্র কি? তাহলে চক্রবৃদ্ধি, তাহলে সুদের পর্ব 2 হলে চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি সুদ আসল সমান কি হবে? p ইন্টু 1 প্লাস আমরা কি জানি, যদি পর্ব 1 হয় তাহলে 1 হলে কি হবে? p ইন্টু 1 প্লাস r/100 হতো যদি বছরে একবার সুদ যুক্ত হতো, কিন্তু কবার যুক্ত হচ্ছে? 2 বার হচ্ছে। পর্ব যেহেতু 2 হয়ে গেছে তাহলে r/2 ইন্টু 100, আর কি হবে? আর 2 গুণ হবে। কার সঙ্গে 2 গুণ হবে? এইখানটাতে যে সময়টা ছিল সেই সময়ের সঙ্গে, পর্ব যেহেতু 2 তার জন্য সময়ের সঙ্গে 2 গুণ হবে। এটা হবে সূত্র। আর আমরা কি জানি? চক্রবৃদ্ধি হারের সূত্র আরেকটা সূত্র কি? যদি পর্ব 1 হতো তাহলে p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n হতো। nটা কি? nটা হলো সময়, সেখানে কিন্তু 2 হতো না। কখন 2 হতো না? যখন কি হতো? যখন পর্ব 1 হতো। ঠিক আছে? আচ্ছা, p দেওয়া আছে, p কত দেওয়া আছে? 8,000। 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে 8,000 টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে? 8,000 টাকা। 1 প্লাস আর এর মান কত? আর এর মান হলো 10, 10 এর অর্ধেক হলো 5, 5/100। আর কত বছরের সুদ? 3/2। 1.5 বছর মানে কি? 3/2 গুণ 2, তাহলে 2 2 কেটে গেল, কত হচ্ছে? 8,000। আর কত হচ্ছে এখানটাতে? 105/100 আর উপরে হচ্ছে 3, তাহলে 8,000 গুণ 105/100 গুণ 105/100 গুণ
105/100। তাহলে এখানকার দুটো শূন্য কেটে গেল, একটা শূন্য কেটে গেল, নিচেই থাকছে 1000। তাহলে তোরা কি করবি, তোদের কাজ হলো বাড়িতে এটা সলভ করবি, ঠিক আছে? সলভ করে উত্তরটা বের করবি। তাহলে কি হবে, 9261 হবে, এটা হবে এত টাকা, 9261 টাকা হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে সুদ আসল, 9261 কি হচ্ছে, সুদ আসল হচ্ছে। তাহলে সুদ কত হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে, সুদ আসলের থেকে কত বাদ দিতে হবে, সুদ আসলের থেকে আসলটা বাদ দিতে হবে। তাহলে সুদ আসল কত, 9261 থেকে 8000 বাদ দিয়ে দেবো, তাহলে 1261 এত টাকা হচ্ছে। বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস সবাই? তোরা বাড়ির থেকে কি করবি, এটা নিজের থেকে সলভ করবি, পারবি করতে? আচ্ছা, এরপরে কি আছে দেখ, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। তাহলে দুই বন্ধু কি করেছে, 40,000 টাকা আর 50,000 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করেছে। তাহলে ওই বন্ধুদ্বয় ব্যবসার ফলে যদি লাভ হয় বা লস হয়, তাহলে সেই লাভ কিভাবে ভাগ করে নেবে? ওরা যেই অনুপাতে টাকা দিয়েছে, 40,000 আর 50,000 দিয়েছে, তো 4 আর 5, তাহলে লাভটাও 4 আর 5 অনুপাতে ভাগ করে নেবে, তাই তো? আচ্ছা, তাহলে দেখা যাক কি হয়। এবার তাদের মধ্যে একটি চুক্তি হয় যে ওরা কি করে, ওরা চুক্তি করে নেয় আগের থেকেই। কি চুক্তি করে, চুক্তিতে বলে যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগ করবে। তাহলে ওদের যে লাভ হবে সেই লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগ করে নেবে, আর বাকি যে অর্ধেক থাকবে সেই অর্ধেকটা কি করবে, ওরা যে মূলধন দিয়েছিল সেই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, সেই কথা বলেছে। বুঝতে পেরেছিস আমার কথা? তাহলে তারপরে বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত? বুঝতে পারলি, লভ্যাংশ মানে লাভের কথা বলেছে। তাহলে তাহলে আমরা কি করব, ধরি। আচ্ছা, এখানে জায়গাতে হবে না, বুঝলি? তোরা কি করবি, তোরা যাদের স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে নিবি আগে থেকে, জায়গাতে হবে না। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে ধরে নেব লভ্যাংশ বা লাভ কতটা হচ্ছে, ঠিক আছে? তাহলে ধরি ব্যবসায় মোট লাভ 1 নম্বরে, কত নম্বর এটা, এটা হলো 2 নম্বর। তাহলে কি ধরি ব্যবসায় মোট লাভ x টাকা, এটা তো আমরা ধরে নিলাম ব্যবসায়। এবার ওদের বন্ধুদ্বয়ের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত, 40,000 50,000, তার মানে কত, 4:5, তাই তো? এবার ওরা কি বলেছে, তাহলে ওদের ব্যবসায় যে মোট লাভ হলো, এই মোট লাভের অর্ধেক টাকা, তাহলে মোট লাভের অর্ধেক টাকা কত হবে, মোট লাভকে 2 দিয়ে ভাগ করতে হবে, এত টাকা। তাহলে মোট লাভের অর্ধেক টাকা হলো এত টাকা, এই এত টাকা নিজেদের মধ্যে সমান 2 ভাগে ভাগ করে নেবে। তাহলে এই যে টাকা রয়েছে, এই টাকার অর্ধেক অর্ধেক করে কে নেবে, অর্ধেক অর্ধেক করে একজন বন্ধু নেবে, আর আরেক অর্ধেক বাকি বন্ধু নেবে। তাহলে এই টাকার অর্ধেক টাকা কত, এই টাকা আবার 2 ভাগে স্প্লিট হচ্ছে, 2 ভাগে ভাগ হচ্ছে। এই টাকাকে যদি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে x/4 এত টাকা, তাহলে x/4 এই অংশটা এক বন্ধু নেবে, আর x/4 এই অংশটা আরেকটা বন্ধু নেবে। বুঝতে পেরেছিস? ওদের যে মোট লাভ হলো x টাকা, এই x টাকার
অর্ধেক টাকা কি করেছে, সমান 2 ভাগে ভাগ করেছে। তাহলে এই অর্ধেক টাকা মানে কি, x/2, এই x/2 সমান 2 ভাগে স্প্লিট হবে। এই একটা অংশ একটা বন্ধু নেবে আর এই একটা অংশ আরেকটা বন্ধু নেবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, আরো তো বাকি অর্ধেক রয়েছে, x/2 তো আরো একটা x/2 রয়েছে। এই বাকি অর্ধেকটা ওরা এই মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। বুঝতে পারলি? তাহলে প্রথম বন্ধুর লাভ, প্রথম বন্ধুর লাভ কত হবে? প্রথম বন্ধুর লাভ হবে এই টাকাটা, x/4 যোগ এই টাকাটা যোগ কোন টাকা, মূলধনের অনুপাতে কত লাভ হয়েছে সেই টাকার যোগফল। তাহলে মূলধনের অনুপাতে প্রথম বন্ধু 4/9 গুণ x/2। আচ্ছা, তাহলে কত হচ্ছে, x/4 যোগ 4x/18, এত টাকা হচ্ছে প্রথম বন্ধুর লাভ। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর লাভেও কি হবে, এই x/4 হবে, আর বাকি x/2 এরটা কি করবে, মূলধনের অনুপাতে নেবে। তাহলে কত হবে, 5/9 গুণ x/2। বুঝতে পেরেছিস? x/4 যোগ 5x/18, এত টাকা হয়েছে। আচ্ছা, এইবার ওরা বলেছে যে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে 100 টাকা কম হয়, অর্থাৎ দ্বিতীয় বন্ধুর টাকা বেশি হবে, তাহলে প্রশ্ন মতে দ্বিতীয় বন্ধুর টাকা কত হবে, x/4 যোগ 5x/18 বিয়োগ কত হবে, এটা বিয়োগ দিতে হবে, x/4 বিয়োগ 4x/18 বিয়োগ 4x/18 সমান 800। x/4 দুই ঘাত থেকে উঠে গেল, 5x/18 বিয়োগ 4x/18 সমান 800। তাহলে 18 এখানটাতে হলো 18, 5x মাইনাস 4x সমান 800। তাহলে কত হলো, x সমান 800 ইন্টু 18, তাহলে 800, তাহলে 8×8 = 64, 8×8 = 4, হাতে আমার 6, 8×8 = 14, 0 0 144 0 0। তাই তো? এটা আসছে কিসের, মোট লাভ হচ্ছে। তাহলে ওরা বলেছে যে কিসের, তবে প্রথম বন্ধুর লাভ কত, তাহলে প্রথম বন্ধুর লাভ কত হবে, প্রথম বন্ধুর লাভ কত হবে, প্রথম বন্ধুর লাভ কোথায় গেল চলে, আচ্ছা, x/4 144 0 0/4 যোগ 4 ইন্টু 144 0 0/18, এটাই তো হয়েছে না। আচ্ছা, তাহলে কত হবে, 36 হবে এদের লসাগু, কত হবে 36, তাদের কাটাকাটি যায় না, দেখ 18 আর 4 2 দিয়ে দিলে 9, 2 দিয়ে দিলে 2, আর যায় না, 18 36, 4 নং 36, তাহলে 0 0 9, 36 হাতে আমার 3, 36 আর 3 42, 2 হাতে আমার 4, 9 আর 4 13 যোগ 9 আর 4 13 যোগ 18 36, তাহলে 8, তাহলে কত হবে, 8 হবে, 0 0 4টা 32, 2 হাতে আমার 3, 4টা 32, 4টা 32 আর 3 35, হাতে আমার 3 11। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, 0 0 0 0, 2 দিয়ে দিলে 7 2 8, 5 আর 2 7, 4 2, ঠিক। আচ্ছা, 12 দিয়ে কাটে একবারে, 12 দিয়ে 36, আচ্ছা 36
3800 শূন্য শূন্য 6 8 হাতে আমার 4 6 8 8 হাতে আমার 4 36 40 6 শূন্য শূন্য 6 8 হাতে আমার 4 শূন্য 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 3 24 4 হাতে আমার 1 এটা 18 19 শূন্য শূন্য 8 আচ্ছা শূন্য শূন্য 6 8 হাতে আমার 4 40 শূন্য শূন্য কি হবে শূন্য 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 3 24 4 হাতে আমার 2 3 18 2 20 3 18 2 20 শূন্য শূন্য 8 4 24 তাহলে কত হবে 2 2 4 ঠিক আছে তাহলে তোরা বাড়িতে কি করবি তোরা বাড়িতে এটা করে দেখবি ঠিক আছে এটাই হলো প্রসেস এখানে কোথাও মনে হচ্ছে ক্যালকুলেশন মিস্টেকস হয়েছে যার কারণে মিলছে না 09 4 0 0 4 নং 36 6 হাতে আমার 3 4 নং 36 এই তো 0 0 4 নং 36 6 হাতে আমার 3 4 নং 36 আর 3 39 এটা হবে 9 4 নং 36 আর 3 39 9 3 12 ঠিক আছে আচ্ছা তাহলে দেখ 0 0 4 2 8 9 আর 5 14 4 9 আর 5 14 4 আজ আমার 1 4 1 3 1 4 হ্যাঁ এবার ঠিক আছে তাহলে 6800 হবে উত্তর তাহলে প্রথম বন্ধুর লাভ কত 6800 টাকা ঠিক আছে প্রথম বন্ধুর লাভ কত 6800 টাকা এবার ঠিক আছে বুঝতে পেরেছিস আশা করি সবাই এখানটাতে বুঝতে পেরেছিস এরপরে দেখ 6 দাগ দেখ একটা অঙ্কেই জায়গা খেয়ে নিয়েছে আমি মুছে দিচ্ছি তোরা যাদের স্ক্রিনশট দেওয়ার স্ক্রিনশট দিয়ে নিবি আমি মুছে দিচ্ছি এখান থেকে আচ্ছা এরপরে দেখ সমাধান করতে বলেছে x + 4 বাই x - 4 তার হোল স্কয়ার -5 x + 4 বাই x - 4 প্লাস 6 = 0 এটা কত দাগ এক দাগ এটা কত দাগ 6 এর এক দাগ আচ্ছা এরপরে দেখ এই x + 4 বাই x - 4 এটাকে আমি মনে কর এই টোটালটাকে a ধরে নিচ্ছি এই টোটালটাকে কি ধরে নিচ্ছি a ধরে নিচ্ছি তাহলে a স্কয়ার -5a প্লাস 6 = 0 x + 4 বাই x - 4 এই টোটালটাকে কি ধরে নিয়েছি a ধরে নিয়েছি x + 4 বাই x - 4 এই টোটালটাকে a ধরে নিয়েছি তাহলে কি হবে a স্কয়ার -5a প্লাস 6 = 0 হবে আচ্ছা তাহলে 6 তাহলে কি হবে a স্কয়ার -3a - 2a প্লাস 6 হবে = 0 হবে কি মিডল টার্ম করলাম এবারে a কমন নিলে কি হবে a - 3 - 2 কমন নিলে a - 3 = 0 তাহলে কি হবে দুই পাশের থেকে a - 3 কমন নিলে a - 2 থাকছে = 0 তাহলে a = 3 অথবা আচ্ছা a - 3 = 0 বা a - 2 = 0 a = 3 অথবা a = 2 আচ্ছা এর মান কত এর মান আমরা ধরে নিয়েছিলাম x + 4 বাই x - 4 = 3 এর মান বসিয়ে দিলাম তাহলে দেখ x + 4 = 3x - 12 হবে আচ্ছা তাহলে 4 এই পাশে যদি আসে তাহলে 4 + 12 = 3x + x = কত হয় 4x তাহলে 4 এ 4 এ 16 তাহলে 12 আর 4 16 12 আর 4 16/4 হচ্ছে 3x 3 4 12 4
তাহলে এক্স প্লাস 4 বাই এক্স মাইনাস 4 সমান 3, ঠিকই আছে। তাহলে 4, তাহলে কত হচ্ছে, আচ্ছা এইখানটাতে মাইনাস হবে, এখানটাতে মাইনাস হবে, তাহলে কত হবে, সমান কত হবে, তাহলে 2x সমান 16 হবে, অতএব x সমান 8 হবে। আর এইখানটাতেও কিসের মান বসিয়ে দিলাম, এইখানটাতেও এর মান বসিয়ে দিলাম x মাইনাস 4, এখানটাতেও এর মান বসিয়ে দিলাম x প্লাস 4 বাই x মাইনাস 4 বসিয়ে দিলাম সমান 2। আচ্ছা দুই পাশে গুণ করে দিলাম, x প্লাস 4 সমান 2x মাইনাস 8। তাহলে দেখ কি হচ্ছে, x এই পাশে চলে যাচ্ছে, 2x মাইনাস x সমান 2x মাইনাস x সমান 8 যোগ 4 সমান 12, অতএব x সমান কত হবে, 6 হবে। তাহলে x এর মান হয় 6 না হয় 8, এটাই হবে উত্তর। বুঝতে পারলি? আচ্ছা দুই দাগ দেখ কি বলেছে, দুই দাগে বলেছে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি যদি 640 মিটার স্কয়ার, যদি উহাদের পরিসীমার পার্থক্য, আচ্ছা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, বাহু স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মনে কর দুখানা বর্গক্ষেত্র রয়েছে, তাহলে প্রথম বর্গক্ষেত্র প্লাস দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফল সমান কত দেওয়া রয়েছে, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান কোথায় চলে যায় বারবার, 640 মিটার স্কয়ার দেওয়া রয়েছে, 640 মিটার স্কয়ার। প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, বাহুকে আমি a দিয়ে প্রকাশ করলাম, নাম দিলাম a1 তার স্কয়ার, এটার বাহুকে a দিয়ে প্রকাশ করলাম, নাম দিলাম a2 তার স্কয়ার, সমান 640। পারি করতে আমরা এরকমের করতে পারি। আচ্ছা এরপরে দেখ বলে দিয়েছে যে তাদের পরিসীমার পার্থক্য। পরিসীমা কি জিনিস, পরিসীমা হলো এই যদি বর্গক্ষেত্র হয়, বর্গক্ষেত্রের এই চারখানা বাহুর যোগফল হলো পরিসীমা। একটা যদি a হয় বাকি সবগুলোই a হবে, তাহলে সবগুলো a যোগ করলে কি হবে 4a। তাহলে একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা 4a হবে। এবার ওরা বলেছে যে দুটি বর্গ উহাদের পরিসীমার পার্থক্য যদি 64 m হয়। আচ্ছা এবার আমরা জানি না কোন বর্গক্ষেত্র বড় কোন বর্গক্ষেত্র ছোট। আমি মনে কর ধরে নিলাম প্রথম বর্গক্ষেত্র বড় বর্গক্ষেত্র, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি, আমি জানি না কোনটা বড় বর্গক্ষেত্র কোনটা ছোট বর্গক্ষেত্র, আমরা জানি না, কারণ এখানে পার্থক্য দেওয়া রয়েছে। আর পার্থক্যতে আমরা কি করি, বড়টার থেকে ছোটটা বিয়োগ দেবো। তাহলে কোনটা বড় কোনটা ছোট আমরা জানি না, তাহলে কি করতে হবে, আন্দাজে একটা আমি ধরে নিচ্ছি যে দ্বিতীয় বর্গক্ষেত্রটা কি বড়, ঠিক আছে। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা থেকে কাকে বাদ দিতে হবে, প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা বাদ দিলে কত হবে, ওরা কত দিয়েছে দুইজনের, বাদ দিলে কত পাওয়া যাবে, 64 মিটার হবে। তাহলে দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা 4a2 হবে, আর প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে 4a1 সমান 64। তাহলে দুই ভিতরের থেকে কমন a4 কমন নিয়ে নিলাম, a2 মাইনাস a1 সমান কত হলো 64 হলো, কি হলো 64 হলো। আচ্ছা এবার দেখ a2 মাইনাস a1 সমান কত হচ্ছে 64/4। তাহলে 64/4 যদি 4
কত হয় 16, 4 × 4 2 4 7 24 16। তাহলে a1 মাইনাস a2 মাইনাস a1 এর মান কত দাঁড়ালো 16 দাঁড়ালো 16 দাঁড়ালো। আচ্ছা দেখ আমি একটা জিনিস করব এখানটাতে, কি করব এখানে দেখ a2 মাইনাস a1 দুই পাশে কি করলাম বর্গ করে দিলাম, তাহলে কি হলো 16 এর স্কয়ার, তাহলে a স্কয়ার a1 a2 স্কয়ার যোগ a1 স্কয়ার বিয়োগ 2a2 a1 সমান সমান 16 স্কয়ার করতে পারি। আচ্ছা দেখ এটার মান আমরা এটার মান আমাদের দেওয়া রয়েছে, এটার মান আমাদের দেওয়া রয়েছে a1 স্কয়ার a2 এর স্কয়ার, এখানে মান দাঁড়াচ্ছে 640, কত দেওয়া রয়েছে 640 দেওয়া রয়েছে বিয়োগ 2a2 a1 সমান সমান 16 16 কত হয় 16 স্কয়ার 16 স্কয়ার কত হয় 36 হাতে আমার 3 6 3 9 0 6 1 তাহলে 6 9 15 5 হাতে আমার 256, তাহলে কত হয় 256, ঠিক আছে। আচ্ছা এবার দেখ মাইনাস 2a2 a1 সমান সমান 256 বিয়োগ 640, তাহলে কি হয় বড়টার আগে মাইনাস চিহ্ন, তার মানে এখানেও মাইনাস হবে, তাহলে 6 দিয়ে করলে 4 হাতে আমার 1 5 আর 1 6 6 আর 8 আর 6 14 হাতে আমার 1 2 আর 1 3 384, তাহলে 2a2 a1 দুই পাশ থেকে মাইনাস উঠে গেল, তাহলে কি হবে a2 a1 এর মান বেরোবে 384/2, তাহলে 19 দুগুণে 38 192, তাহলে কত বেরোলো 192। কিসের মান a2 a1 এর মান বেরোলো, a2 a1 এর মান কত বেরোলো 192 বেরোলো, ঠিক আছে। আচ্ছা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম আর এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এখান থেকে দেখ আমি কিসের মান বের করতে পারি, এখান থেকে a1 এর মান বা a2 এর মান বের করতে পারি। a1 সমান সমান কি হবে 192/a2, এটাকে মনে কর 3 নম্বর সমীকরণ দিলাম। এইবার এই 3 নম্বর সমীকরণের মান যদি আমি এই 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কিসের মান পেয়ে যাব, তাহলেই আমরা a1 এর মান পেয়ে যাবো। a1 এর মান পেয়ে যাওয়ার অর্থ কি আমরা একটা বর্গক্ষেত্রের মান পেয়ে গেলাম, তাই তো। আচ্ছা এটা মুছে দিচ্ছি আমি, এই পাশেরটা আমি মুছে দিচ্ছি, এই পাশেরটা মুছে দিচ্ছি, তোরা বাকিটা করবি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই 3 নম্বরের মান 2 নম্বরে বসিয়ে, তাহলে 3 কে 2 এ বসিয়ে 3 কে 2 এ যদি বসাই তাহলে a2 মাইনাস a1 এর মান কত 192/a2 সমান সমান কত হচ্ছে সমান 16। আচ্ছা তাহলে কত হলো a2 নিচে হলো লসাগু, তারপরে কি আছে a2 স্কয়ার মাইনাস 192 সমান 16a2, এবার না করলেও হতো। আচ্ছা এইভাবে না করলেও হতো, এইভাবে করলেও হবে। আবার একটা সহজ নিয়ম আমার মাথায় আসলো, ঠিক আছে। এখান থেকে করতে করতে একটা সহজ নিয়ম আমার মাথায় আসলো, সেটা হলো দেখ এই জিনিসটাকেও আমরা একটা সূত্রে ফেলাতে পারি, ঠিক আছে। a2 কে a1 এ না বসিয়ে এইভাবে না করে আমরা এটাকেও সলভ করে দিই, ঠিক আছে। দেখ কিভাবে সলভ করছি, ওইভাবে না করে এটা আরো বেশি সহজ হবে আমার মনে হচ্ছে। a1 স্কয়ার যোগ a2 তার হোল স্কয়ার সমান 640, তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b
a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a1 a2। দেখ এখান থেকে a1 a2 এর মানই আমি বসিয়ে দেবো এখানটাতে, ঠিক আছে? এইভাবেও করা যাবে, এইভাবে করলেই সহজ হচ্ছে, মিডিল টার্ম না এনে মিডিল টার্মে ঝামেলা হচ্ছে। তাহলে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার মাইনাস 2a1 a2 এর মান হলো 192 সমান 640। তাহলে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার সমান 640 যোগ, এটা এপাশে চলে আসলে যোগ হয়ে যাবে, তাহলে 2 দুগুণে 4, তাহলে কত হয় 2 দুগুণে 2a1 a2 384, 384, ঠিক আছে? দেখেছি সোজা হয়ে গেল। তাহলে 4 এখানটাতে বললো 4 8 4 12 2 হাতে আমার 1 9 1 10, 1024 বেরিয়ে গেল। 1024 হলো 33 34 33। আচ্ছা 1024, তাহলে a1 প্লাস a2 তার হোল স্কোয়ার যদি হয় 1024 মানে হলো কত হয় 30 31 33 34 32 এর স্কোয়ার, ঠিক আছে? 4 হাতে আমার 1 3 দুগুণে 6 0 4 6 4 10 0, 32 এর স্কোয়ার করলেই হবে 1024। 2 দুগুণে 4 64 যোগ 3 দুগুণে 6 3 তিরিকে 9 আর 6 15 10, 3 দুগুণে 6 3 তিরিকে 9 4 12 2 হাতে আমার 1 9 10 1024। হ্যাঁ 32 এর স্কোয়ার হলো 1024। কত স্কোয়ার 32 এর স্কোয়ার। তাহলে a1 প্লাস a2 সমান সমান স্কোয়ার সমান সমান কি হবে 32 এর স্কোয়ার। তাহলে a1 প্লাস a2 এর মান কত হলো 32 পেলাম। এইবার দেখ a1 প্লাস a2 এর মান পেলাম 32, আবার এখানটাতে a1 মাইনাস a2 এর মান দেওয়া রয়েছে, a1 মাইনাস a2 এর মান দেওয়া রয়েছে, এটাকে মনে কর 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ করি তাহলে কিসের মান পেয়ে যাব, তাহলে একটার মান পেয়ে যাচ্ছি দেখ এখান থেকে। তাহলে 3 বা যোগও করতে পারিস, 3 যোগ 2 এর থেকে পাই। তাহলে 3 কত আছে a1 প্লাস a2 সমান সমান 32 আর a2 মাইনাস a1 সমান সমান 16 কেটে গেল। তাহলে 2 এখানে a1 প্লাস a2 আর কি a2 মাইনাস a1 a2 মাইনাস a1 a2 মাইনাস a1। আচ্ছা a1 প্লাস a2 সমান সমান 32 আর কি মাইনাস a1 প্লাস a2 সমান সমান 16 দেওয়া রয়েছে, ঠিক আছে? আচ্ছা এই দুটো কেটে গেল। 2a2 সমান সমান কত হচ্ছে 48 হচ্ছে, 16 আর 32 48, তাহলে a2 সমান সমান কত বেরোলো 24। তাহলে আমরা একটা কিসের মান পেলাম, একটা বর্গক্ষেত্রের বাহুর মান a2 বর্গক্ষেত্রের বাহুর মান কত পেলাম 24 পেলাম। অঙ্কটা অনেক ঘোটালো, ঠিক আছে? এরকম অঙ্ক আসলে কোনোদিন অ্যাটেম্প্ট করবি না, কত বড় অঙ্ক হয়ে যাচ্ছে। আচ্ছা এরপরে দেখ, এরপরে আবার a1 এর মানও বের করতে হবে। তার সঙ্গে a1 এর মান আমরা কি করে বের করব, এই সমীকরণটাকে এই a2 এর মানকেই যদি আমি এখানটাতে বসিয়ে দিই তাহলেই বেরিয়ে যাবে। তাহলে কত হবে a2 এর মান হচ্ছে 24, তাহলে এখানে 24 যদি দিয়ে দিই বসে তাহলে 24 হলো 8, তাহলে এর মান a1 এর মান কত বেরোচ্ছে 8 বেরোচ্ছে। এটাই তোদের উত্তর হবে। যাই হোক আমি তোদের বলেছিলাম 7 পর্যন্ত করিয়ে দেবো, 7 পর্যন্ত করাতে পারছি না, সরি, আমার মানে মাজায় প্রচন্ড ব্যথা শুরু হয়েছে আর খিদেও লেগেছে, নেক্সট দিন করিয়ে দেবো। তোরা ভালো করে পড়ালেখা কর, অল দ্য বেস্ট।